file also. So all know that in this class, I'm going to take your fifth free life class and I'll talk about practical use of passive voice. Passive voice এর practical ব্যবহার নিয়ে কথা বলবো, as well as I'll also show you a practical conversation. যারা গত ক্লাসে লাস্ট পর্যন্ত ছিলেন আপনারা জানেন আমি বাংলা থেকে ইংলিশে কিভাবে সেন্টেন্স বা বাক্য ট্রান্সলেট করতে হয় সেই ধরনের আমি একটা কনভারসেশন আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকের এই ক্লাসে আমি ইংলিশ টু ইংলিশ একটা কনভারসেশন দেখাবো, অর্থাৎ যখন ইংলিশে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সঙ্গে স্পিকিং করে, কনভারসেশন করে, কমিউনিকেশন করে, সেখানে মেইনলি কোন ধরনের স্ট্রাকচার গুলো বেশি ইউজ হয়, কোন ধরনের টেন্সের ব্যবহার বা মডাল ভার্বের ব্যবহার বা প্যাসিভ ভয়েসের ব্যবহার হয়ে থাকে, যেটা যদি আপনি একবার বুঝতে পারেন আপনারা নিজে যখন একজন আরেকজনের সঙ্গে কনভারসেশন করবেন, কমিউনিকেশন করবেন, আপনাদের সেন্টেন্স গুলো ইউজ করতে অনেক বেশি সহজ হবে। ইনস্ট্যান্টলি যে কোনো কথা ভেবে আপনি বলতে পারবেন, কমিউনিকেট করতে পারবেন, কনভারসেশন করতে পারবেন। তো এটা আমি দেখাবো, বাট এটা দেখানোর আগে আমাদের মেইন আলোচনার বিষয় বা মেইন টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। অর্থাৎ ভয়েস চেঞ্জের যে গ্রামাটিক্যাল বিষয়গুলো আমরা শিখে থাকি আমাদের স্কুল বা কলেজ লাইফ থেকে, ট্রান্সফরমেটিভ ওয়েতে বা গ্রামাটিক্যাল ওয়েতে যে ভয়েস চেঞ্জ শিখি, যে এমন একটা অ্যাক্টিভ বাক্য আছে এটা থেকে প্যাসিভ করো, সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, আমি ওইভাবে দেখাবো না। আমি আপনাদের প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল একটা ব্যবহার দেখাবো, যেটা আমরা আমাদের ডে টু ডে লাইফে, আবারও বলছি, ডে টু ডে লাইফে ডিরেক্টলি করে থাকি। অর্থাৎ স্পিকিং বা রাইটিং এ প্যাসিভের ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা ডিরেক্ট ইউজ যেটা, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং এটাই মানে এখানে আমি প্রথমত একটু গ্রামেটিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলবো, বলার পরেই আমি এই প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসবো। প্র্যাকটিক্যাল অনেক সেন্টেন্স আছে, এছাড়া আমি আপনাদের এই বিষয়গুলোও দেখাবো যারা নিউজ পেপার, নিউজ আর্টিকেল রিলেটেড অনেক বড় বড় বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে পারেন না, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কোনটার পর কোন ওয়ার্ড হবে, এটা সঠিকভাবে ইউজ করতে পারে না, তাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে সেই সেন্টেন্স বা বাক্যগুলোকে ট্রান্সলেট করতে হয়। যেমন দেখেন, এই যে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল, এই ধরনের সেন্টেন্স গুলো আমরা সহজে ট্রান্সলেট করতে পারি না। তো এগুলো কিভাবে করতে হবে, এ দেখেন, দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন টু স্টপ করাপশন অফ বাংলাদেশ। তো এই বাক্যগুলোকে ট্রান্সলেট কিভাবে করা যায় কারেক্ট ওয়েতে, বা কিভাবে প্র্যাকটিক্যালি প্যাসিভটাকে আমরা শিখতে পারি, জাস্ট সেটা নিয়ে আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে বুঝবেন, আমরা গ্রামাটিক্যাল ওয়ে ফলো করব না, আমি আবার বলছি প্র্যাকটিক্যালি বিষয়গুলোকে দেখব সেটা কিভাবে সম্ভব। তো সেইটা দেখতে গেলে আগে এই গ্রামাটিক্যাল বিষয়টার সঙ্গে আমাকে কম্পেয়ার করতে হবে। যেমন আমি যদি একটু বলি আপনাদের, দেখেন ভয়েস চেঞ্জটা মূলত কি বলছে, কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে, আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ বা ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বলে। ভয়েস দুই প্রকার, ভয়েস মানে কি বাক্য, বাচ্য, স্পিচ, মানে আমি যে কথাটা বলছি, মুখ দিয়ে যেটা বের করছি সেটাই ভয়েস। এই ভয়েস দুই ভাবে হচ্ছে, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভটা কি, যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়। ফর এক্সাম্পল, হি রিডস আ বুক, শি ড্রিউ আ পিকচার, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। অর্থাৎ এতদিন আমরা অ্যাজ ইউজুয়াল যে সেন্টেন্সগুলো করে এসেছি, যেগুলো দেখে এসেছি, সেগুলোই অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসটা কি, যেখানে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ যে সাবজেক্টে থাকবে সে কাজ না করে ওই কাজটি অন্য কারো দ্বারা হবে, সেই লোকটাকে প্রেজেন্ট করা থাকতেও পারে, নাও পারে। যেমন আ বুক ইজ রেড বাই হিম, আ পিকচার ওয়াজ ড্রন বাই হার, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। এই যে বিভিন্ন স্ট্রাকচার দেখছেন বা এই বাক্যগুলো দেখছেন, আমি এইভাবে আপনাকে আজকের ক্লাসে পড়াবো না, অর্থাৎ আমি গ্রামেটিক্যাল ওয়েটা ফলো করবো না। এখানে গ্রামারের অনেক কিছু আছে। যেমন এখানে দেখেন লেখা আছে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ তথ্য, প্যাসিভ ভয়েসে টেন্স অনুসারে বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, ট্রানজিটিভ ভার্ব থাকলেই তার প্যাসিভ হয়। এখানে আরো কিছু নিয়ম আছে, এইসব নিয়ম আপনি বিভিন্ন বইতে পাবেন, যে অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুসারে বি ভার্ব নিতে হবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, প্রেপোজিশন বাই, উইথ এগুলো বসাতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখানে সেই সাবজেক্ট অবজেক্টের চেঞ্জিং এর অর্থাৎ প্রোনাউনের বিভিন্ন ফর্ম আছে, আই থাকলে মি, দে থাকলে দেম, হি থাকলে হিম। আমি এভাবে আপনাদেরকে দেখাবো না, আমি আপনাদেরকে প্যাসিভ ভয়েসটাকে প্র্যাকটিক্যালি দেখাতে চাচ্ছি, আমাদের রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করে আমি আপনাদেরকে এটা দেখাতে চাচ্ছি প্র্যাকটিক্যাল প্যাসিভ ভয়েসের ব্যবহারটা কি। দেখেন, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষার মতো করেই আমি প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করব, তাহলেই এটাকে আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারবো। যেমন আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন, তারপর আমি মেইন জায়গাটাতে আসবো, মেইন স্লাইডে আসবো।
তো আগে আমি যে কথাগুলো বলছি একটু মনোযোগ দিয়ে বুঝবেন যদি ভালোভাবে এটা শিখতে চান। আজকের এই ক্লাসটা করলে, আমি আজকে যে ক্লাসটা মেইন যে পার্টটা আমি পড়াবো, এটা আমার পেইড কোর্সের ফ্রি হ্যান্ড রাইটিং এর 10টা মাস্টার্স ক্লাসের একটা ক্লাস। লাস্ট পর্যন্ত থাকলে আপনি বুঝতে পারবেন যে এই ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা ইফেক্টিভ ছিল। তো মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করেন। সেই পেইড কোর্সেরই একটা ক্লাস আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি। তো প্রথমত আমি যদি প্যাসিভ ভয়েসের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কথা বলি, অর্থাৎ আমরা অনেকে এই জিনিসটাই বুঝি না যে প্যাসিভটা অ্যাকচুয়ালি কি, ঠিক কোন ধরনের বাক্যগুলোকে আমরা প্যাসিভ বলি, এইটাই কিন্তু আমরা বুঝি না। তো এইটা একটু আগে আপনারা বোঝার চেষ্টা করেন। মনে করেন আমি এই যে আপনাদের এখন ক্লাস নিচ্ছি, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন। এই ক্লাসটা নেওয়ার আগে আমি যদি আপনাদেরকে একটা নোটিশ দেই, আমি বলি না যে আজকে এই টাইমে ক্লাস নিব, বা আমার পেইড কোর্সের যে স্টুডেন্ট গুলো আছে তাদেরকে আমি বলি, আমি যদি ইংলিশে নোটিশটা দেই যে আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, এই কথাটা আমি ইংলিশে কিভাবে বলবো দেখেন। আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আমি 10টায় আপনাদের ক্লাস নিব। এই যে বাক্যটা আমি লিখলাম, যারা টেন্স বোঝেন, এই বাক্যটা দেখলে আপনি বুঝতে পারছেন যেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, সাবজেক্ট প্লাস উইল প্লাস বি ওয়ান টেক। অর্থাৎ বাংলাটা কি, আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। এখন এই কথাটা এইভাবে না বলে আমি যদি একটু ঘুরায় বলি, অর্থাৎ আমি ক্লাস নিচ্ছি, আজকে আমার ক্লাসে আপনারা অনেক নতুন স্টুডেন্ট আছেন, যারা নতুন আজকে জয়েন করছেন, আমাকে এর আগে দেখেননি, চেনেন না, জানেন না। তো দেখছেন যে এই গ্রুপে ইংরেজির ক্লাস হয়, বারবার নোটিশ দিচ্ছে, তো দেখি কিসের ক্লাস হচ্ছে, তো সেটা আপনি দেখতে আসছেন। এখন কথাটা একটু বোঝেন, আমি ক্লাস নিচ্ছি এটা আপনি জানেন না। তো আমার এই নোটিশটা আমি না দিয়ে আমার গ্রুপে অন্যান্য অ্যাডমিন আছে, তো যদি আরেকজন নোটিশটা দিয়ে দেয়, যদি সে এইভাবে একটা কথা বলে যে আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে, কথাগুলো বুঝবেন, আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে, এটা ইংলিশে কিভাবে আমি করব? অর্থাৎ আরেকজন মেসেজটা দিয়ে দিচ্ছে। তো সেন্টেন্সটা এরকম হয় দেখেন, ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. এর বাংলা অর্থ কি, যে আপনাদের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে। ইওর ক্লাস উইল বি টেকেন, ইওর ক্লাস উইল বি প্লাস ভি 3, উইল বি টেকেন অ্যাট 10 p.m. তাহলে এই উইল প্লাস ভি ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। আর এই উইল বি প্লাস ভি 3 ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা ফিউচার ইনডিফিনিটের প্যাসিভের স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচারটা কেন হলো, এটা কেন হলো জানেন? আমার সাবজেক্ট হচ্ছে ক্লাস। এখন এই ক্লাস কি নিজে নিজে শুরু হতে পারে? ক্লাসের কি হাত পা আছে? ক্লাস কথা বলতে পারে, দৌড়াতে পারে? না, ক্লাসটা শুরু হবে জাস্ট এই কথাটাই বলা। ক্লাস কে নিবে, কে শুরু করবে, সেই কথাটাকে এখানে মেনশন করা নেই। অর্থাৎ যে সাবজেক্টে আছে এই সাবজেক্টটা নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। তো কোনো সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট যদি এই নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ হয়, তখনই আমার এই প্যাসিভের স্ট্রাকচারটা ইউজ করতে হয় বা ব্যবহার করতে হয়। এখন একটু মনোযোগ দিয়ে বোঝেন যে প্র্যাকটিক্যাল জায়গাটা কোথায়। মনে করেন আমি এই যে ক্লাস নিচ্ছি আপনাদের, তাই না? খুব ভালোভাবে বুঝবেন। আমি এই যে ক্লাসটা আমি নিচ্ছি, এখন আমার যদি লিংক দিতে একটু দেরি হয় বা লেট হয়, অনেকে আমাদের এই ইনবক্সে মেসেজ করেন না যে আজকে ক্লাস হবে, আজকের ক্লাসটা কখন হবে, এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়? অনেকে এই ধরনের কথাগুলো বলেন না বা মেসেজ দেন না। কেউ কি বলতে পারবেন এগুলো ইংলিশে কিভাবে করতে হয়? কি বললাম বলেন তো? যে আজকের ক্লাসটা, আপনি যদি এইভাবে একটা কথা বলেন আমাকে যে স্যার আমাদের আজকের ক্লাসটা কখন নেওয়া হবে, আপনি যদি বলেন যে আপনি কখন ক্লাস নিবেন, হোয়েন উইল ইউ টেক দ্য ক্লাস। কিন্তু আমি যদি এইভাবে কথাটা বলি, এবং এইভাবেই বলে বেশিরভাগ স্টুডেন্ট, এইভাবে মেসেজ দেয়, ইনবক্সে মেসেজ পাঠায় যে এখনো তো ক্লাসটা হলো না, আজকের ক্লাসটা কখন শুরু হবে, আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে। কেউ এই বাক্যটা ইংলিশে করতে পারবেন? এনিওয়ান ক্যান ডু ইট। বাংলায় কিন্তু আমরা এটা হর হামেশা বলি, প্রচুর বলি, প্রচুর স্টুডেন্ট আমাকে মেসেজ দেয় সব কথা বলে যে এই গ্রুপে কি ক্লাস হয়, ক্লাস কবে থেকে হবে, কখন ক্লাস হয়, আজকের ক্লাস কখন হবে। এই প্রত্যেকটা কথা প্যাসিভ রিলেটেড, প্যাসিভ ভয়েসের সেন্টেন্স, এগুলো আমরা বাংলায় বলে থাকি, বাট ইংলিশে এদের প্রপার স্ট্রাকচার বা সেন্স বা প্র্যাকটিক্যাল ব্যবহার, ডিরেক্ট ব্যবহার, প্র্যাকটিস না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। আপনারা যে কোনো একজন এখান থেকে বলেন তো যে আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে, এই কথাটা ইংলিশে কি হবে? আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে, এটা ইংলিশে কি হবে? এনিওয়ান ক্যান সে। আনমিউট করে দিয়েছি, বলেন আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে, কে বলতে পারবে? হ্যাঁ, Today our class is when our class will be taken. We started. When will take our class today? আমি এখনো কারো কাছ থেকে কারেক্ট অ্যান্সার পাইনি। আর কেউ, এনিওয়ান?
When will take our class? এই যে অনেকেই বলার চেষ্টা করছেন হোয়েন উইল বি আওয়ার ক্লাস স্টার্টেড, বাট এটা রং সেন্টেন্স। দেখেন এই সেন্টেন্সটা হচ্ছে এরকম, দেখেন আগে WH ওয়ার্ড হোয়েন, এবার উইল বি একসঙ্গে হবে না, বিটা কিন্তু পরে থাকবে সাবজেক্টের পরে। অর্থাৎ ইংলিশটা এরকম হোয়েন উইল, দেন এইবার আমার সাবজেক্ট হোয়েন উইল আওয়ার ক্লাস, এইবার বি আসবে। সো হোয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে। টুডে হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। সো এটা শুরুতেও বসানো যায়, লাস্টেও বসানো যায়। মেইন সাবজেক্ট ভার্বের জায়গাটাকে ঠিক রাখতে হবে। ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন, অর্থাৎ কখন আমাদের ক্লাস নেওয়া হবে। ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে, কখন আমাদের আজকের ক্লাস নেওয়া হবে। ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে। তো এই কথাটা বাংলা অর্থ কি, যে আমাদের আজকের ক্লাসটা কখন নেওয়া হবে, বা আমি যদি বলি কখন শুরু হবে, ওয়েন উইল আওয়ার ক্লাস বি স্টার্টেড, STARTED, বা ওয়েন উইল আওয়ার ক্লাস বি BEGUN, বিগান, বিগান, পাস্ট ফর্ম হচ্ছে BEGAN, পাস্ট পার্টিসিপল বিগান, BEGUN। তো এই ধরনের একটা ভার্বের ব্যবহার করেও আপনারা এই কথাটা বলতে পারেন যে আজকের ক্লাসটা কখন শুরু হবে। এখন আপনারা নিজেরা বুকে হাত দিয়ে বলেন যে কতজন এই কথাটা আমরা বাংলায় বলি বাট ইংলিশে কতজন ইনস্ট্যান্টলি বলতে পারে, কতজনের মনে ইনস্ট্যান্টলি এই কথাটা ইংলিশে আসে। কি বললাম যে আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, ওয়েন উইল আওয়ার ক্লাস বি স্টার্টেড টুডে, ওয়েন উইল আওয়ার ক্লাস বি স্টার্টেড টুডে। আমরা কিন্তু পারি না, এবং এটা না পারার কারণেই আমরা ইংলিশে কথা বলতে পারি না। আপনাদের মধ্যে এখানে অনেকেই আছেন, আপনি মনে করেন যে আমি তো গ্রামার জানি, আমি তো রিডিং পড়তে পারি, আমি তো কেউ কথা বললে সেটা বুঝতে পারি, ফ্রি হ্যান্ডে মোটামুটি লিখতেও পারি, কিন্তু আমি কথা বলার সময় পারি না। আমি কেন পারি না, আমার সমস্যাটা কোথায়? এই প্যাসিভ ভয়েসে আমাদের অনেক বড় ধরনের একটা সমস্যা আছে, বাট এটা আমরা নিজেরাও জানি না। আপনি এটাও বলতে পারেন যে আমি প্যাসিভও জানি, বাট কোন প্যাসিভ জানেন? আমরা প্যাসিভ জানি এইরকম, যে আই ইট রাইস, আমি ভাত খাই, প্যাসিভ করো, রাইস ইজ ইটেন বাই মি, অর্থাৎ ভাত খাওয়া হয় আমার দ্বারা। আমরা এই প্যাসিভ জানি, কিন্তু প্যাসিভের যে ডিরেক্ট ব্যবহার, প্যাসিভের যে প্র্যাকটিক্যাল ব্যবহার, এই যে হোয়েন উইল আওয়ার ক্লাস বি স্টার্টেড টুডে, আমি এখানে কোথাও বাই সাবজেক্ট অবজেক্ট বলছি, অবজেক্ট সাবজেক্ট বলছি, বাই মি বাই হিম বসিয়েছি, বসাইনি, তাহলে এটা কি? এটা হচ্ছে ডিরেক্ট প্যাসিভের ব্যবহার। তো এটা যদি আপনি না জানেন, এটা যদি আপনি ইনস্ট্যান্টলি করতে না পারেন, আপনি ইংলিশে কথা বলতে পারবেন না, ফ্রি হ্যান্ডে লিখতে পারবেন। এই প্যাসিভ ভয়েস অনেক বড় একটা জায়গা দখল করে আছে এই ল্যাঙ্গুয়েজে, বাট আমরা নিজেরাও জানি না। আপনি যে কোনো টিচারের কাছে পড়তে যান, প্রত্যেকটা টিচার জানে যে প্যাসিভ ভয়েস একটা টপিক, এটা একটা ইম্পর্টেন্ট টপিক ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য। ইভেন আপনি একাডেমিক লাইফেও যদি পড়াশোনা করে আসেন, ক্লাস 6 থেকে 11 12 পর্যন্ত সব ক্লাসে প্যাসিভ থাকে, বাট সেই প্যাসিভটা কোন প্যাসিভ? এই ট্রান্সফরমেটিভ ওয়েতে প্যাসিভ থাকে, যেটা আমাদের প্র্যাকটিক্যালি কাজে লাগে না। প্র্যাকটিক্যাল কোনটা? প্র্যাকটিক্যাল হচ্ছে এইটা, মনে করেন আপনি শহরে আছেন এখন, হঠাৎ করে গ্রামে আসছেন, গ্রামে আসার পর আপনি দেখছেন যে আপনার গ্রামে একটা নতুন মসজিদ তৈরি হয়েছে। কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। আপনি আপনার এক ফ্রেন্ডের সঙ্গে নামাজ পড়তে গেলেন, যাওয়ার পর আপনার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছেন বা বলছেন, শেয়ার করছেন তার সাথে, বা খুব সুন্দর একটা মসজিদ তৈরি হয়েছে তো আমাদের গ্রামে, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে। এই যে কথাটা আমি বাংলায় বললাম, এটা আপনার কেউ ইংলিশে বলতে পারবেন? এনিওয়ান ক্যান সে দ্যাট? এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে আমাদের গ্রামে, বলেন তো যে কোনো একজন ইংলিশে এটা কি হবে? আমাদের গ্রামে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে। আপনি শহরে থাকেন, গ্রামে আসছেন, গ্রামে এসে দেখছেন একটা নতুন মসজিদ হয়েছে, সেখানে নামাজ পড়তে গেছেন, ইংলিশ কি হবে কেউ বলতে পারবেন? এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? হ্যাঁ, এনিওয়ান ক্যান সে? So the mosque will be built এটা in the পাস্ট টেন্স, village. পাস্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এইগুলো দিয়ে বলতে হবে, ফিউচার না। When have দেখেন, একটু ভেবে দেখেন, এই যে কথাটা আমি বললাম, কথাটা কিন্তু খুবই সিম্পল। বাংলায় কিন্তু আমরা আমাদের বিভিন্ন কনভারসেশনে একজন আরেকজনের সঙ্গে হর হামেশা এই ধরনের কথা বলে থাকি, বলি না? বাট আপনি ইংলিশে বলতে যান, দেখেন আপনি প্রবলেম ফেস করবেন, মাস্ট করবেন, আপনার ব্যারিয়ার বাধা আসবেই। কেন আসে জানেন? কারণ এই প্যাসিভের প্র্যাকটিক্যাল চর্চা ব্যবহার আমরা কোনোদিন করিনি। আমি কি শিখাই, আমরা এতদিন কি করে আসি? ওই আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, হি ড্রাইভস এ কার, হি ডাজন্ট ড্রাইভ এ কার, ডাজ হি ড্রাইভ এ কার। কিন্তু এই প্যাসিভ ভয়েস যে কত বড় একটা জায়গা দখল করে, এটা যে বাংলা কনভারসেশনে আমরা কত জায়গায় ব্যবহার করি, বাট ইংলিশে এটা কিভাবে করতে হবে আমরা জানি না। এজন্যই আমাদের কিন্তু মেইন প্রবলেমটা হয়। তো আমি কি বললাম, যে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, আমি যদি হয়েছে বলি, কথাটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিতর যায়, তখন সেন্টেন্সটা এরকম হয় যে হোয়েন হ্যাজ হবে, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, হোয়েন হ্যাজ দ্য মস, MOSQUE, হোয়েন হ্যাজ দ্য মস, এরপর হচ্ছে বিন
তারপর হচ্ছে BUILT, বিল্ড। এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? ওয়েন হ্যাজ দ্য মসজিদ বিন বিল্ড। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ বা হ্যাজ বিন, হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস V3। সো এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, ওয়েন হ্যাজ দ্য মসজিদ বিন বিল্ড। একটু বুকে হাত দিয়ে বলতে পারেন যে এই বাক্যটা কতজন ইনস্ট্যান্টলি বলতে পারবেন? ইনস্ট্যান্ট প্র্যাকটিস কতজনের আছে? থাকে না। এবং এটা না থাকার কারণেই আমরা ইংলিশে কমিউনিকেশন, কনভারসেশন বা রাইটিং ডেভেলপ করতে পারি না। ইভেন আমরা নিজেরাও জানি না যে এটা একটা প্যাসিভের সেন্টেন্স এবং এই জায়গায় আমার দুর্বলতা আছে। আমরা অনেকেই মনে করি আমি প্যাসিভ পারি, কিন্তু আমি কি এখানে কোথাও বাই মি, বাই হিম এগুলো লিখছি বা কোনো কিছু বলছি? না কিন্তু। তো এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে, এই বিষয়টা আপনাদেরকে অনুধাবন করতে হবে। আমি যদি পাস্ট টেন্সে করি যে মসজিদটা কবে তৈরি হয়েছিল, তখন আবার ইংলিশটা এরকম হয় যে হোয়েন ওয়াজ দ্য মস, MOSQUE, হোয়েন ওয়াজ দ্য মস, BUILT, ওয়াজ এর প্লাস V3। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার, হোয়েন ওয়াজ দ্য মস বিল্ট। অর্থাৎ আগে, আগে আমার কি কি বসাতে হবে? আগে হচ্ছে WH ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব। কথাটা আরেকটা কথা বলছেন, মনে করেন এই যে আমি এখন আপনাদেরকে পড়াচ্ছি, তাই না? এখন আমি জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমি এখন আপনাদেরকে পড়াচ্ছি, এখন আমি আমার অফিসে বসে আছি। এখন মনে করেন আমার বাসায় আমার যে বেডরুম আছে, প্র্যাকটিক্যাল আগে একটু বোঝেন, আমি দেখাচ্ছি, আমি মেইন স্লাইডে আসবো, আমি পড়াবো, PDF ফাইল দেখাচ্ছি, ওয়ার্ড ফাইল দেখাচ্ছি, রুলস রেগুলেশন স্ট্রাকচার সেন্টেন্স সবই দেখাচ্ছি, এগুলো সব জায়গায় পাবেন। বাট এই যে প্র্যাকটিক্যাল জায়গাটা নিয়ে কথা বলছি, এটা কেউ বলবে না আপনাকে ওইভাবে। তো আমি আবার রুমে বসে আছি, কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। এখন আমি আমার অফিসে বসে আছি, আমার বাসায় আমার বেডরুমটা পরিষ্কার করা দরকার। ফর এক্সাম্পল, আমার বাসায় একটা কাজের লোক আছে, তার নাম রহিমা। এখন আমি বাসায় ফোন করেছি, আমার মাকে ফোন দিয়ে আমি বলছি যে আম্মু, রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? এই বাক্যটা ইংরেজিতে কি হবে? কথাটা বোঝেন। আমি বাসায় আমার মাকে ফোন করে বলছি যে আম্মু, রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? আমার বাসায় একটা কাজের লোক আছে, তার নাম রহিমা। তো আমি সেই কথাটা বলছি আমার মাকে যে আম্মু, রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? ইংলিশটা এরকম হয় যে, এটা অ্যাক্টিভ, প্যাসিভ না। রহিমা রহিমা CLEANED ক্লিন দ্য রুম? রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? রহিমা ক্লিন দ্য রুম? এখন আমার মা যদি ওই পাশ থেকে উত্তর দেয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু এটা, ওই পাশ থেকে যদি উত্তর দেয় যে হ্যাঁ রহিমা ঘরটা পরিষ্কার করেছে, রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম, আগে প্যাসিভের অ্যাকচুয়াল সেন্সটা বোঝেন যে প্যাসিভটা মূলত কি, কোন জায়গায় আপনি প্যাসিভ ব্যবহার করবেন। তাহলে এই যে দুটো বাক্য লিখলাম, এই দুটো কিন্তু প্যাসিভ না, অ্যাক্টিভ। কথাটা বোঝেন, সাবজেক্ট কে? রহিমা, সাবজেক্ট আছে। কিন্তু এই দুটো কথাকে আমি যদি একটু ঘুরিয়ে বলি, অর্থাৎ আমি যদি এই জায়গাটাতে এইভাবে একটা কথা বলি, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝেন। আমি যদি এই জায়গায় এইভাবে একটা কথা বলি যে মনে করেন আমার দরকার কি এখানে, আমার কি রহিমাকে দরকার না ওই ঘরটাকে দরকার? আমি আমি যে আমার মাকে ফোন করলাম, আমি ফোনটা কেন করলাম, ফোনটা কোন কারণে, কোন রিজনে আমি আমার মাকে ফোনটা করলাম, এটা আগে আপনাদেরকে বুঝতে হবে। রহিমার খোঁজ নেওয়ার জন্য না আমার ঘরটা পরিষ্কার হলো কিনা সেটা জানার জন্য? আমার কাছে ইম্পর্টেন্ট কোনটা? ঘরটা। কিন্তু আমি ঘরের খোঁজ নেওয়ার জন্যই ফোন দিয়েছি। তাহলে ওই রহিমাকে আমি না ধরে সাবজেক্টে আমি যদি এই ঘরটাকে বেশি গুরুত্ব দেই, ঘরটাকে যদি সাবজেক্টের স্থানে নিয়ে আসি, তখন বাক্যটা কেমন হয়? অর্থাৎ আমার মাকে যদি আমি ফোন করে এই কথাটা বলি যে মা, আমার ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, বা জাস্ট ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, রুমটা কি পরিষ্কার করা হয়েছে, সে আমার কাজের মেয়েও করতে পারে, আমার ভাইও করতে পারে, বোনও করতে পারে, মাও করতে পারে, যে করে করুক, একজন করলে হলো। আমার দরকার জানা এইটা যে আমার রুমটা পরিষ্কার হলো কিনা। তাহলে আমি যদি এই কথাটাকে এইভাবে বলি যে ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, দেখেন, হ্যাজ দ্য রুম বিন ক্লিন? এটা কেন হচ্ছে? কারণ সাবজেক্ট কি? রুম। ঘর কি নিজে নিজে পরিষ্কার হতে পারে? ঘরের কি হাত পা আছে? নেই। তাহলে এটা ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ সাবজেক্ট হওয়ার কারণে আমার এই প্যাসিভ হবে। অর্থাৎ আমার মা যদি এই পাশ থেকে বলে যে হ্যাঁ রুমটা পরিষ্কার করা হয়েছে, তাহলে কি হবে? দ্য রুম হ্যাজ বিন ক্লিন, রুমটা পরিষ্কার করা হয়েছে। সো হ্যাভ বা হ্যাজ প্লাস V3, প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের স্ট্রাকচার। হ্যাভ বা হ্যাজ বিন প্লাস V3, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার। তাহলে এই প্যাসিভের স্ট্রাকচারটা কখন হবে? যখন কোনো সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট নিষ্ক্রিয় থাকবে, ইনঅ্যাক্টিভ থাকবে, সাবজেক্ট কাজ করতে পারবে না, তখন আমার প্যাসিভ হবে। আর যখন সাবজেক্ট অ্যাক্টিভ থাকবে, যেমন রহিমা করেছে কিনা, তখন সেটা আমার অ্যাক্টিভের সেন্টেন্স হবে। আর নিষ্ক্রিয় থাকলে প্যাসিভ হবে। তাহলে এই প্যাসিভের সেন্সটা আগে আমাদেরকে বুঝতে হবে।
কথাটা বোঝেন এটা কতটা প্র্যাকটিক্যাল। মনে করেন আপনি বাংলাদেশ থেকে নতুন একটা শহরে গিয়েছেন। ফর এক্সাম্পল আপনি কি বলবো, আহ লন্ডনে গেলেন। আপনার কিছু মাছ কেনা দরকার, আপনি নতুন একটা ফ্ল্যাটে উঠছেন, সুপার শপ থেকে না কিনে আপনি একটা মাছের বাজার খুঁজতেছেন সেই জায়গায় গিয়ে। এখন ওই দেশের নেটিভস কারো কাছে জিজ্ঞাসা করছেন যে এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি, আর ক্যান ইউ প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলবেন, আই নিড টু বাই সাম ফিশ, আমার কিছু মাছ কেনা দরকার। সো কুড ইউ প্লিজ টেল মি, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, আমাকে বলবেন এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, আই নিড টু বাই সাম ফিশ। এখানে সাবজেক্টটা কি? মাছ। সাবজেক্ট মাছ কি নিচে নিচে বিক্রি হতে পারে? মাছের বিক্রেতারা বিক্রি করবে। তো আমার মাছের বিক্রেতাকে দরকার না, আমার দরকারটা কি? আমি এখানে মাছের বিক্রেতা আর মাছ, এই দুটো জায়গার দুটো বিষয়ের ভিতর আমার দরকার কিন্তু মাছটা। মাছ কিনতে হবে আমার, তার যার কাছ থেকে কিনলে হলো। তো আমি একজনের কাছে শুনতেছি যে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, আমাকে বলতে পারেন, কুড ইউ প্লিজ টেল মি, উড ইউ প্লিজ টেল মি, আই নিড টু বাই সাম ফিশ। তো এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? কেউ বলতে পারেন এই যে বাক্যটা আমি বললাম, এই বাক্যটা ইংলিশে কি হবে? এনিওন ক্যান সে। প্র্যাকটিক্যালি বুঝতে হবে ভাষাটাকে। আমরা এগুলো পারি না, না পারার কারণেই আমরা পিছিয়ে যাই এই ল্যাঙ্গুয়েজে। আমরা নিজেরাও জানি না যে আমরা এটা পারি না, আমরা নিজেরাও জানি না যে এটা প্যাসিভ। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? বা এই যে ধারণা বা কনসেপ্টটা দিচ্ছি, কিছু কি বুঝতেছেন যে প্যাসিভটা অ্যাকচুয়ালি কি? এই যে ল্যাঙ্গুয়েজ, এই যে ভাষায় কত বড় একটা দুর্বলতা আছে আমাদের এই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে। একটু বলেন তো এই বাক্যটার ইংলিশ কি হবে? যে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, এটার ইংলিশ কি হবে? যে কোনো একজন একটু বলেন তো, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয় এটার ইংলিশ কি হবে? ট্রাই করেন, যে কোনো একজন। Where some fishes. What is the fish? Where some fishes Sir, could you please tell me where the fishes are sold in this market? দেখেন ফিশেস বলছেন যেটা, এই ফিশ ভার্বটাকেই প্লুরাল হিসেবে নেওয়া যায়। ফিশটাকেই সিঙ্গুলার এবং ফিশেসও বলা যায় প্লুরাল, বাট ওই ফিশ শব্দটাকেও প্লুরাল হিসেবেই নেওয়া যায়। হ্যাঁ। তো এই যে বলছেন যে হোয়ার আর ফিশ, মানে হোয়ার আর কি বললেন, বলেন আরেকবার বলেন, লাস্টে কে যেন Could বলছেন। you please tell me where the fish are sold in the না না না, market? হোয়ার দ্য ফিশ ইজ সোল্ড বা হোয়ার ফিশেস আর সোল্ড না, আগে অক্সিলারি ভার্ব তারপর সাবজেক্ট তারপর মেইন ভার্ব। আবারও বলছি, আগে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। তাহলে কি হবে? WHERE, হোয়ার আর বিশেষ সোল্ড, এরপর হচ্ছে ইন দিস মার্কেট, ইন দিস মার্কেট। তাহলে আপনি কি বলতে পারেন? তাহলে আপনি কি বলতে পারেন যে could you please tell me or would you please tell me, excuse me, I need to buy some fish, so why are fishes sold in this market? So আগে WH word, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব। এই জায়গায় এই দেখেন, এই ফিশটাই ব্যবহার করা যায়, ফিশটাই সিঙ্গুলার হিসেবে হয়, ফিশেস না, ফিশটাই সিঙ্গুলার হিসেবে হয়, যেটা আপনাদের ওই প্লুরাল হিসেবে ব্যবহার করা যায়, যেটা আপনাদেরকে বলছিলাম। সো why are fish sold in this market, why are fish sold in this market। তাহলে আপনারা অনেকে বলছেন where fish are sold, where fish is sold, এটা না, আমার আগে অক্সিলারি ভার্ব বোঝেন, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। তো এই যে কথাটা আমি লিখলাম বা আপনি বললেন, ভেবে বলা লাগছে, কিন্তু এই ভেবে বলতে গেলে হবে না, আমাকে ইনস্ট্যান্টলি বলতে হবে। ইনস্ট্যান্টলি এই কথাগুলো কতজন বলতে পারে? আমরা প্যাসিভ শিখি কিভাবে? এটা কিন্তু প্যাসিভ। এখানে আমি কোথাও বাই মি বাই হিম লিখছি, এর আগের কোনো বাক্যে বাই মি বাই হিম লিখছি, কোথাও বলছি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে না, এগুলো আমার অটোমেটিক্যালি এসে যাবে, আমাকে সেইভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। সেইভাবেই প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে আমার শিখতে হবে। এটা শেখা সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে ইম্পর্টেন্ট। কোনটা? এই ল্যাঙ্গুয়েজের প্র্যাকটিক্যাল জায়গাটাকে ডেভেলপ করা। এখান থেকে সরে গেছে আমার, এটা একটু ওয়েট করেন। তো আবারও বলছি, একবার ভেবে দেখেন যে এই প্যাসিভ ভয়েস কতটা গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এখনো মেইন টপিক বা মেইন স্লাইডের ভিতর আসিনি, শুধুমাত্র আপনাদেরকে রিয়েলাইজ, আপনাদেরকে অনুধাবন করাচ্ছি আমরা প্যাসিভ কোনটা শিখি। এই যে রাইট হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। বলেন তো এর প্যাসিভ কি? কি হবে? এ লেটার ইজ রিটেন বাই হিম। কিন্তু এই প্যাসিভ গুলো কি? এগুলো বিভিন্ন ক্লাসে থাকে, ট্রান্সফরমেশনের জন্য থাকে, গ্রামাটিক্যাল ক্লাসগুলোতে থাকে। কিন্তু এই ট্রান্সফরমেশন আমাদের প্র্যাকটিক্যাল জায়গায়, কনভারসেশন, কমিউনিকেশন, প্র্যাকটিক্যাল রাইটিং এ কোথাও ওইভাবে কাজে লাগে না। তো রাইটিংটাকে ডেভেলপ করার জন্য ডিরেক্ট প্যাসিভের ব্যবহার করতে হবে, ডিরেক্ট প্যাসিভের ব্যবহার শিখতে হবে, যেগুলো এই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো একটু যদি মনোযোগ দেন এবং এই আজকের ক্লাসটা যদি লাস্ট পর্যন্ত থাকেন, আমি এতটুকু বলতে পারবো, এই জায়গাটা নিয়ে আপনি আর দুর্বলতা ফেস করবেন না। আবারও বলছি, আমাদের অনেক বড় একটা সমস্যা, আমরা নিজেরা জানিও না
যে এই জায়গাটা নিয়ে আমাদের দুর্বলতা আছে, এজন্য আমরা এটা প্র্যাকটিস করি না, পড়ি না। কিন্তু আমরা ইংলিশে কথা বলতে পারি না, তো আমরা নিজেরাও বুঝি না যে কেন পারতেছি না। তো আমি আবার বলছি, এই প্যাসিভ অনেক বড় একটা জায়গা দখল করে আছে এই ল্যাঙ্গুয়েজের। তো এটা প্রথমত শিখতে গেলে আমাদের আগে এই প্যাসিভের স্ট্রাকচার গুলো একবার একটু জানতে হবে, এবং এর সঙ্গে এখানে কিছু প্র্যাকটিক্যাল বাক্য আছে, সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো। দেখানোর পরে আমি মেইন যে স্লাইডটা, অর্থাৎ রাইটিং এর জন্য আমার যেটা বলছিলাম, আমার পেইড কোর্সে ফ্রি হ্যান্ড রাইটিং এর 10টা মাস্টার্স ক্লাসের একটা ক্লাস আমি এখানে নিয়েছি, এই বাক্যগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এই বাক্যগুলোতে আসার আগে আমি একটু এই স্ট্রাকচার গুলো নিয়ে কথা বলি। দেখেন, যারা টেন্স বোঝেন, টেন্সের স্ট্রাকচার সম্পর্কে যাদের ধারণা আছে বা ক্লিয়ার কনসেপ্ট আছে, তারা প্যাসিভ সহজে বুঝবেন। বাট যারা টেন্স বোঝেন না, তারা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন বা দেখার চেষ্টা করেন, কারণ এই জায়গাটা আমাদেরকে আগে বুঝতে হবে। আমার অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটার দুই ধরনের স্ট্রাকচার, এবং এটা সবগুলো টেন্সেরই হয়, ইভেন মডাল অক্সিলারি ভার্বেরও হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? আমরা প্রত্যেকেই জানি যে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। যেমন ফুটবল ইজ প্লেড, এর বাংলা অর্থ কি জানেন? ফুটবল খেলা হয়। এখন এই কথাটাকেও আমি যদি প্র্যাকটিক্যালি ভাবার চেষ্টা করি যে এটার প্র্যাকটিক্যাল ব্যবহারটা কোথায়, যেমন মনে করেন আপনি সবকিছুই প্র্যাকটিক্যালি কম্পেয়ার করতে হবে, রিয়েল লাইফের সঙ্গে কম্পেয়ার করতে হবে। মনে করেন আপনার এক ফ্রেন্ডের সাথে নতুন একটা গ্রাম দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে অনেক সুন্দর একটা ফুটবল খেলার মাঠ পাশে দেখলেন। আপনি আপনার বন্ধুকে বলছেন, ইটস আ ভেরি বিউটিফুল প্লেগ্রাউন্ড, এটা খুবই সুন্দর একটা মাঠ, এবং মাঠের দুই পাশে দুইটা বড় গোল পোস্ট টানানো। হ্যাঁ, এবং ওই গোল পোস্টটা দেখে আপনি বুঝতে পারছেন যে এই মাঠটা নিশ্চয়ই একটা ফুটবল খেলার মাঠ, এখানে মেইনলি ফুটবল খেলাই হয়। তো এই জায়গাটাতে আপনি যদি এই জায়গাটাতে আপনি যদি বলেন যে এই মাঠে ফুটবল খেলা হয়, আপনার বন্ধুকে বলছেন যে বন্ধু দেখো খুব সুন্দর একটা ফুটবল খেলার মাঠ, আমার মনে হয় এই মাঠে ফুটবল খেলা হয়। সো ডিয়ার ফ্রেন্ড, ইটস আ ভেরি বিউটিফুল প্লে গ্রাউন্ড, আই থিঙ্ক ফুটবল ইজ প্লেড হিয়ার, ফুটবল ইজ প্লেড ইন দিস ফিল্ড। এই যে ফুটবল খেলা হয়, ফুটবল ইজ প্লেড, ফুটবল নিজের হাত পা আছে, ফুটবল নিজে নিজে দৌড়াতে পারে, কেউ একজন বলে লাথি মারলে বলটা দৌড়ায়, তাই না? তো যখন ফুটবলকে সাবজেক্টে রেখে আমি কথা বলছি, তখন ওই ইজ প্লাস প্লেড, এখন আমার ইজ কোথায় বসে? আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে বসে, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইজ এর পরে ভার্বের সঙ্গে আইএনজি বসে। তো ভার্বের সঙ্গে আইএনজি না বসে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ভি থ্রি বসে, আমার বুঝতে হবে এটা প্যাসিভ। প্যাসিভ মানে কি? সাবজেক্ট নিষ্ক্রিয়, সাবজেক্ট কাজ করে না, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ, এমন কোন সেন্টেন্স। তাহলে আবারও বোঝেন, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি টু, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এর প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, অর্থাৎ ওয়াজ আর পাস্ট কন্টিনিউয়াসে বসে। অর্থাৎ এখানে কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব গুলো ইনডিফিনিট টেন্সে চলে আসবে যখন আমার প্যাসিভ হবে, প্যাসিভে যখন আমি সেন্টেন্স গুলোকে করব। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব অন, যেমন আই উইল প্লে ফুটবল। প্যাসিভ কি? উইল বি প্লাস ভি থ্রি। আমার এই এই উইল বি ফিউচার কন্টিনিউয়াসে বসে, এই যে উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এই কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব গুলো ইনডিফিনিট টেন্সে চলে যাচ্ছে যখন সেটা প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে, এবং এর পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে। ঠিক আছে? তাহলে ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয়। ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল খেলা হয়েছিল। ফুটবল উইল বি প্লেড, ফুটবল খেলা হবে, এই মাঠে ফুটবল খেলা হবে। আর কন্টিনিউয়াস টেন্স গুলো কি? আমার কন্টিনিউয়াস এর যে প্যাসিভ ভয়েস, সেটা হচ্ছে এই অক্সিলারি ভার্ব গুলোর পরে এক্সট্রা একটা ওয়ার্ড যুক্ত হবে, সেটা হচ্ছে বিং, বিইআইএনজি। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে এম ইজ আর বিং প্লাস ভি থ্রি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ ওয়ার বিং প্লাস ভি থ্রি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে উইল বি বিং প্লাস ভি থ্রি। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি থ্রি। অর্থাৎ পারফেক্ট টেন্সে বিন বসে, কন্টিনিউয়াস টেন্সে বিং বসে। ঠিক আছে? ফুটবল ওয়াজ ইজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছে। ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল। ফুটবল উইল বি বিং প্লেড, ফুটবল খেলা হতে থাকবে। ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হয়েছে। আর মডাল ভার্বের ক্ষেত্রে আমরা কি করি? আমরা জানি যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মডালের পর মেইন ভার্বের বেস ফর্ম বসাই, বাট এটার প্যাসিভ হচ্ছে
আমার যখন সাবজেক্ট নিষ্ক্রিয় থাকবে সেটা যদি মডাল ভার্বে হয়, মডালের পরে বি প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ভি থ্রি। অর্থাৎ প্যাসিভ রিলেটেড সেন্টেন্স বা বাক্যগুলোতে মেইন যে ভার্বটা সেটা অলওয়েজ ভি থ্রি বা পাস্ট পার্টিসিপল ফর্মে হবে, সেটা ইনডিফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক। যেমন দেখেন, আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল খেলা যেতে পারে। ফুটবল খেলা যেতে পারে। তাহলে আমি আরেকবার বলি, জাস্ট একবার একটু মনোযোগ দিয়ে বোঝেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? অ্যাম, ইজ, আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট ওয়াজ, আর প্লাস ভি থ্রি। ফিউচার ইনডিফিনিট উইল বি প্লাস ভি থ্রি। প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাম, ইজ, আর বিং প্লাস ভি থ্রি। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ, আর বিং প্লাস ভি থ্রি। ফিউচার কন্টিনিউয়াস উইল বি বিং প্লাস ভি থ্রি। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি। যদি বলি পাস্ট পারফেক্ট হ্যাড বিন প্লাস ভি থ্রি। যদি বলি ফিউচার পারফেক্ট উইল হ্যাভ বিন প্লাস ভি থ্রি। আর হচ্ছে মডালের ক্ষেত্রে আমার কি হবে? আমার ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, বি প্লাস ভি থ্রি। এই প্যাসিভের স্ট্রাকচার খুবই সহজ, যদি আমি এগুলো পাঠিয়ে দিব। এটা দেওয়ার পর নিজেরা যদি একটু প্র্যাকটিস করেন, আশা করি এই জায়গাগুলো নিয়ে প্রবলেম হবে না, আপনারা ডেভেলপ করতে পারবেন ভালোভাবে। আচ্ছা, এখন আমি যদি এখানে কিছু প্র্যাকটিক্যাল বাক্য আপনাদেরকে দেখাই, একটু দেখেন। এগুলো দেখার পরে আমি আপনাদেরকে ওই মেইন ট্রান্সলেশন পার্টে নিয়ে যাব। জাস্ট তার আগে এগুলো যদি একটু দেখি, সেটা আমাদের জন্যই ভালো হবে, আপনাদের জন্যই ভালো হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দেখেন, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, এই বাক্যটা আমার ইংলিশে কি হবে? কথাটা বোঝেন। আমার সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আমার এখানে মূলত বিড়াল। সাবজেক্ট কি? সাবজেক্ট বিড়াল। এখন বিড়ালকে হত্যা করা হয়েছে মানে বিড়াল নামক যে ওয়ার্ড, এই যে একটা প্রাণী, এই বিড়াল কিন্তু কোনো কাজ করতেছে না। মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, প্র্যাকটিক্যালি বোঝেন। একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে আপনি দেখছেন যে রাস্তার পাশে একটা বিড়াল মরে পড়ে আছে, এবং ওই বিড়ালটাকে দেখে আপনার মনে হচ্ছে যে এটাকে কেউ একজন মেরে ফেলছে। কেউ একজন মেরে ফেলছে, বাট যে বিড়ালটাকে মারছে, যে কাজটা করছে, সে তো আর ওইখানে নেই, সে চলে গেছে। তাহলে এই কথাটা আপনি ইংলিশে কিভাবে বলবেন? অর্থাৎ বিড়ালটা কিন্তু ইনঅ্যাক্টিভ, বিড়াল কিন্তু কোনো কাজ করছে না। তো এই কথাটা আপনি ইংলিশে কিভাবে বলবেন, এই জায়গাটাই আমি আপনাদেরকে বুঝতে বলছি বা ভালোভাবে নেওয়ার কথা বলছি। বোঝার চেষ্টা করেন। তাহলে আমি যদি বলি যে বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, এখন আমার আগে টেন্সটা ধরতে হবে, টাইমিংটা বুঝতে হবে, বাংলা দেখে টেন্স ধরতে হবে। হয়েছিল, গিয়েছিল, করেছিল, হয়েছিল, এটা কোন টেন্স? পাস্ট টেন্সের সেন্স। তাহলে দ্য ক্যাট, সাবজেক্ট কি? দ্য ক্যাট, এরপর কি? ওয়াজ কিল্ড। ওয়াজ কিল্ড, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, দ্য ক্যাট ওয়াজ কিল্ড। ওয়াজ এর প্লাস ভি থ্রি পাস্ট কন্টিনিউয়াস এর, সরি পাস্ট ইনডিফিনিটের প্যাসিভের স্ট্রাকচার। দেখেন, পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, আমার সাবজেক্ট কি? পরীক্ষা, এক্সাম। দেখেন, আমরা বলি না তোমার পরীক্ষা কবে শেষ হবে, তোমার পরীক্ষা কবে শুরু হবে? পরীক্ষা কি নিজে নিজে শুরু হতে পারে? পরীক্ষার কি হাত পা আছে? পরীক্ষা বোর্ডের কন্ট্রোলে যারা থাকে, দায়িত্বে যারা থাকে, যে এক্সামিনার থাকে, তারা করে। বাট তাদেরকে তো আর আমি চিনি না, তাদেরকে তো আর আমি জানি না, তাদেরকে তো আর মেনশন করি না। আমি মেনশনটা কাকে করি? আমি মেনশনটা করি ওই পরীক্ষাকে। তাহলে পরীক্ষাকে যখন মেনশন করছি, এটা ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় সাবজেক্ট, তখন আমার কিন্তু এখানে প্যাসিভে লিখতে হবে। তাহলে এটাও পাস্ট টেন্স হয়েছিল। তাহলে দা এক্সাম, এরপর কি? ওয়াজ ফিনিশড। ওয়াজ, এরপর এনআই আছে, দ্য এক্সাম ওয়াজ ফিনিশড ইন টাইম, সময় মতো। ইন টাইম, দ্য এক্সাম ওয়াজ ফিনিশড ইন টাইম, পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল। গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। হয়েছে যদিও পারফেক্ট টেন্সে হবে, বাট গতকাল নির্দিষ্ট টাইমের মেনশন করা, তো এটাও পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে, যে আওয়ার রেজাল্ট ওয়াজ পাবলিশড ইয়েস্টারডে। এই দেখেন একটা বাক্য, রাজুকে আগামীকাল লন্ডনে পাঠানো হবে। এই বাক্যটাকে আমরা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করতে পারি? দেখেন, কাকে পাঠানো হবে? রাজুকে। আমার সাবজেক্টটা কি? রাজু। বাট এই রাজু কিন্তু কোনো কাজ করতেছে না, এটা কিন্তু ইনঅ্যাক্টিভ। কেউ একজন পাঠাবে, যে পাঠাবে অর্থাৎ যে কাজটা করবে, যার দ্বারা কাজটা সম্পন্ন হবে, তাকে কিন্তু এখানে মেনশন করা নেই। তাকে কি মেনশন করা আছে? নেই। তার বাবা পাঠাতে পারে, তার ভাই পাঠাতে পারে, বাট সাবজেক্টটা কি? রাজু। এটা ইনঅ্যাক্টিভ, রাজু কোনো কাজ করতেছে না। ইনঅ্যাক্টিভ মানে কি? এটা কোন টেন্স? আগামীকাল পাঠানো হবে, হবে যাবে, তাহলে এটা ফিউচার টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, অ্যাক্টিভের স্ট্রাকচার শ্যাল, উইল প্লাস ভি ওয়ান। প্যাসিভ কি? শ্যাল বি বা উইল বি প্লাস ভি থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ রাজু উইল বি। এরপর ভার্ব কি? সেন্ডের পাস্ট পার্টিসিপল সেন্ট, অনেকে সেন্ডেড বলে, মানে বেশিরভাগ ভার্বের পাস্ট পার্টিসিপল ইডি যুক্ত থাকে, তো সেন্ডেড বলে, বাট না, সেন্ট, এসি এন টি। তো রাজু উইল বি সেন্ট, এবার কোথায়? টু লন্ডন, কোন একটা দিকে বোঝাতে টু প্রেপোজিশন বসবে। রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো।
রাজুকে আগামীকাল লন্ডনে পাঠানো হবে। আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। দেখেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, আমাদের গ্রামে প্রতি বছর বই মেলা অনুষ্ঠিত হয়, তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, আগামীকাল তার জন্মদিন পালন করা হবে। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা দেখি, কিন্তু আপনি যে কোনো একটা সেন্টেন্স ট্রান্সলেট করতে যান গেলেই প্রবলেম ফেস করবেন। কারণ কি জানেন? শুধুমাত্র প্যাসিভের ডিরেক্ট ব্যবহার বা প্র্যাকটিক্যাল ব্যবহার আমরা জানি না। যেমন এই যে বাক্যটা, এটা টেন্স আগে ধরেন, হয়েছে, গিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, এখন মনে করেন বাইরে থেকে কেউ একজন এসে আমাদেরকে কোনো একটা বিষয় জানিয়েছে, অর্থাৎ কাজটা যে করছে, কাজটা যার মাধ্যমে সম্পন্ন হচ্ছে, তাকে কিন্তু এখানে মেনশন করা নেই। সাবজেক্ট কি? আমরা, আমাদের। বাট আমরা কিন্তু নিষ্ক্রিয়, আমরা কিন্তু কিছু করতেছি না। যেহেতু এই সাবজেক্টটা নিষ্ক্রিয়, তো আমার প্যাসিভ মেনটেন করতে হবে। তাহলে সেন্টেন্সটা কি হবে? উই হ্যাভ, এবার বিন, BEEN, উই হ্যাভ বিন, জানানো ইংরেজি ইনফর্ম, উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। আমি যদি বিনটা না দিতাম, মনে করেন আমি যদি জাস্ট এটা বলতাম, উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, এর বাংলা অর্থ কি হতো জানেন? আমরা বিষয়টি জানিয়েছি। অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের স্ট্রাকচার। তখন এই উই সাবজেক্টটা অ্যাক্টিভ হয়ে যায়, যে আমরা কাউকে কোনো একটা বিষয় জানিয়েছি, উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। কিন্তু এখানে বাংলাটা কি? আমাদেরকে জানানো হয়েছে, অর্থাৎ আমরা নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, আমরা কোনো কাজ করতেছি না। তো এই জায়গাটাতে কি হবে? উই হ্যাভ বিন ইনফর্ম, হ্যাভ বা হ্যাজ প্লাস V3 প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ, হ্যাভ বা হ্যাজ বিন প্লাস V3 এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার। এটা আপনাদেরকে মনোযোগ দিয়ে বুঝতে হবে, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। দেখেন এই যেভাবে আমি বলছি, যেভাবে আমি বুঝাচ্ছি, আমি কিন্তু একদম আমার মনের ভিতর থেকে যা আসে আমি সেইভাবেই বোঝানোর চেষ্টা করি। যারা আমার প্রিভিয়াস লাইভ ক্লাসগুলো করেছেন, আপনারা জানেন আমি কতটা ডিটেলসে, কতটা টাইম নিয়ে পড়াই। যারা আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, যারা লাস্ট পর্যন্ত থাকেন, তারা শিখতে পারছেন, তারা বুঝতে পারছেন। এতটা ডিটেলসে কেউ আপনাকে বোঝাবে না, আমি এতটুকু বলতে পারি। আমি যাদেরকে পড়াই, যাদেরকে যে আমার সঙ্গে লাস্ট পর্যন্ত থাকে, সে ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হয়, ইনশাল্লাহ হবে। কারণ আমি সেইভাবেই প্রত্যেকটা বিষয় অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে পড়াই। এই একটা ক্লাস আপনি করে যান লাস্ট পর্যন্ত, পজিটিভ মাইন্ডে নেওয়ার চেষ্টা করেন, এতটুকু বলতে পারি আপনার আমাকে মনে থাকবে যে এরকম একটা লোক ছিল, এইভাবেই ল্যাঙ্গুয়েজটা দেখাইছে। এতটুকু আমি বলতে পারি। আমি সেইভাবেই প্রত্যেকটা স্টুডেন্টকে যতটা ভিতরে গিয়ে বোঝানো যায় আমি বোঝানোর চেষ্টা করি। যারা পেইড কোর্সে আসছেন তারা আরো অনেক ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা নিজেরাও ইমাজিন করতে পারবেন না যে আপনারা এই জায়গা থেকে কি পাবেন বা কি পাচ্ছেন। তো যেটা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে, উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, এই কথাটাকে আরেকভাবেও বলা যায়। এখানে বস্তুবাচক অবজেক্টও আছে, অর্থাৎ দিস ম্যাটার, দিস ম্যাটার হ্যাজ বিন ইনফর্মড আস, এটাও বলা যায়। আচ্ছা, যাই হোক, এরপরের সেন্টেন্সটা একটু দেখেন। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। আমরা অনেকে মানে বাংলা বাক্য দেখে যখন ইংলিশে করতে যাই মনে করি যে শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যের শুরুর ওয়ার্ডটাই সবসময় সাবজেক্ট মনে হয়। বাট না, আমার এখানে প্যাসিভ রিলেটেড সেন্টেন্স গুলোর সাবজেক্ট বের করার জন্য ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়, হোয়াট এবং হুম, অর্থাৎ কি পালন করা হয়, বিজয় দিবস। তাহলে সাবজেক্টটা হচ্ছে ভিক্টরি ডে। এই 16ই ডিসেম্বরটা হচ্ছে জাস্ট একটা অ্যাডভার্বিয়াল টাইম, অ্যাডভার্ব অফ টাইম। হ্যাঁ, ভিক্টরি ডে। এবার এটা কোন টেন্স? অ্যাজ ইউজুয়াল হয়, প্রতি বছর হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইজ অবজার্ভ, OBSERVED, ভিক্টরি ডে ইজ অবজার্ভ। এবার অন, ডে বা ডেটের আগে অন প্রিপোজিশন ইউজ করতে হয়। On 16th December, কি বললাম? ভিক্টরি ডে ইজ অবজার্ভ on 16th December। আমাদের গ্রামে প্রতি বছর বই মেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে। তাহলে এখানে সাবজেক্টে কি অনুষ্ঠিত হয়, অর্থাৎ অবজেক্ট দুই প্রকার, ব্যক্তিবাচক আর বস্তুবাচক। ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া, বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়। হুম দিয়ে প্রশ্ন করলে ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, সেটাকে ডাইরেক্ট অবজেক্ট বলে। আর হুম দিয়ে প্রশ্ন করলে যে অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট, সেটাকে ইনডাইরেক্ট অবজেক্ট বলে। কোনো বাক্যে দুটো অবজেক্টও থাকতে পারে, একটাও থাকতে পারে। তো কি অনুষ্ঠিত হয়? বইমেলা। আর প্যাসিভের মূলত এই অবজেক্টটাই সাবজেক্টের স্থানে বসে। তাহলে বুক ফেয়ার ইজ হেল্ড, অনুষ্ঠিত হয় ইন আওয়ার ভিলেজ এভরি ইয়ার ইন ফেব্রুয়ারি। এইভাবে এই কথাগুলো বলতে পারেন। এই বাক্যটাকে কেউ ইংলিশে বলতে পারবেন? তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। এনিওয়ান ক্যান সে দ্যাট, এই বাক্যটা আমার ইংলিশে কি হবে? তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে বলা যায় অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলা যায়। বলেন তো যে কোনো একজন, এটা কি হবে? তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। They have been invited. দেখেন এটা দুইটা ওয়েতে করা যায়, আমি আবারও বলছি। মনে করেন আপনার একটা মেয়ের বিয়ে দিছেন। এখন বিয়েতে আপনার মেয়ের
বিয়েতে কিছু কাছের রিলেটিভসদের নিমন্ত্রণ করেননি, দাওয়াত করেননি, তারা এখন আপনাকে গালিগালাজ করতেছে। তো আপনি বলছেন যে ওদের নিমন্ত্রণ করা হয়নি, ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। তাহলে কি বলতে পারি? দেখেন, দে হ্যাভ নট বিন ইনভাইটেড। ইনভাইটেড এটা প্রেজেন্ট পারফেক্টে বললে হয়, মানে যদি কাজটা রিসেন্টলি ঘটে থাকে তাহলে এইটা বলতে পারেন। বাট যদি কাজটা আগে হয়ে থাকে, এটা আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। আপনার পাস্ট ইনডিফিনিটেও বলা যায়, অর্থাৎ দে ওয়ার নট ইনভাইটেড। ইনভাইটেড অর্থাৎ ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভি থ্রি, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার। তাহলে তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, দে হ্যাভ নট বিন ইনভাইটেড অর দে ওয়ার নট ইনভাইটেড। এখন আমি যদি বলি তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল, এটার ইংলিশ কি জানেন? দেখেন, গত ক্লাসেই বলছিলাম মডাল ভার্বে, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড। এই শুড হ্যাভ বিন প্লাস ভি থ্রি, এটা হচ্ছে মডালের প্যাসিভের স্ট্রাকচার পারফেক্ট সেন্সের। এটা গত ক্লাসে আমি বলছিলাম, যারা মডাল ভার্বটা লাস্ট পর্যন্ত ক্লাস করেছিলেন, প্রত্যেকটা ক্লাসের সঙ্গে প্রত্যেকটা ক্লাসের কানেকশন আছে এবং থাকে। এই ধারাবাহিকতা যে মেনটেন করতে না পারে, আপনি আজকে আমার কাছে ফ্রি ক্লাস করার সুযোগ পেয়েছেন, কালকে হয়তো ইউটিউবে একটা ক্লাস দেখবেন, পরদিন হয়তো ফেসবুকে ক্লাস দেখবেন। আপনার ইংরেজি শেখার ইচ্ছা আছে, আপনি বিভিন্ন জায়গা থেকে দেখে যাচ্ছেন বা শিখে যাচ্ছেন। এই বিভিন্ন জায়গা থেকে শিখতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনার দিন মাস বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, এই শেখাটা শেষ নামাতে পারবেন না। বাট প্রফেশনালি শিখতে গেলে বিষয়টাকে ভালোভাবে নিতে হলে, নিজের নেক্সট জেনারেশনকে যদি শেখাতে চান, যদি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটাকে আমি নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিব, আপনাকে অবশ্যই ধারাবাহিকতা মেনটেন করে এগোতে হবে। একটা মেন্টরের অধীনে থেকে এগোতে হবে, যে আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, এর শুরুটা কোথায় এবং শেষটা কোথায়, ঠিক কতটুকু পড়লে আমি সম্পূর্ণ বিষয়টাকে ডেভেলপ করতে পারবো এবং কনফিডেন্টের সঙ্গে আমার প্রফেশনাল লাইফটাকে বিল্ড আপ করতে পারবো। এই আত্মবিশ্বাসটা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি সিকোয়েন্স মেনটেন করে পড়বেন। আপনি শিখতেছেন বিভিন্ন জায়গা থেকে, আপনি শিখতেই থাকবেন, শিখবেন, শিখেই যাবেন, দিন যাবে, মাস যাবে, বছর যাবে, শিখতেই থাকবেন। নিজের ভিতরে ওই অ্যাকচুয়াল কনফিডেন্টটা পাবেন না যে না, আমি এখন পুরোপুরিভাবে ইংরেজি পারি। নিজেদের কাছে প্রশ্ন করে দেখেন আমার এই কথাটা সত্য কি মিথ্যা, আপনি নিজেরাই বুঝতে পারবেন। আর আমি যেভাবে পড়াই, যেভাবে দেখাই, আমি সবসময় আমি স্ট্রাকচার দেখাই, রুলস দেখাই, গ্রামার দেখাই, বাট আমি সবকিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করে থাকি, প্র্যাকটিক্যালি তার ব্যবহার আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে সব থেকে বেশি বড়, বেশি ইম্পর্টেন্ট কথা। এই ক্লাসগুলো করার বেনিফিট এটাই, প্র্যাকটিক্যালি আপনি এই জায়গাটা থেকে ডেভেলপ করতে পারবেন। তো এখন আমি এই সেন্টেন্সগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব, আপনারা করবেন। বাকি যেগুলো আছে আমি একটু এই জায়গাটাতে আসি। অর্থাৎ এটা আমার মানে পেইড কোর্সের রাইটিং ক্লাসের একটা ক্লাস, যেটা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি প্যাসিভের সঙ্গে রিলেটেড এই জন্য। তো দেখেন, যারা বড় বড় বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে পারেন না, নিউজ আর্টিকেল রিলেটেড সেন্টেন্স গুলো ট্রান্সলেট করতে পারেন না, এবং এই প্যাসিভটা যে প্র্যাকটিক্যালি কত বড় একটা ভূমিকা পালন করে এই ল্যাঙ্গুয়েজে, সেটা এই সেশনটা অর্থাৎ এই যে ফাইলটা আমি দেখাচ্ছি, এটা যদি কভার করতে পারেন, আপনি বুঝতে পারবেন, এবং কত সহজে বড় বড় বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করা যায় সেটাও আপনারা বুঝতে পারবেন। তো একটু দেখেন, প্রথমত আমি এইখানে কি লেখা আছে একটু বলি। ছোট ছোট রুলস আর স্ট্রাকচার পড়ে, এক্সপ্রেশন পড়ে কখনো ইংরেজি ভাষা ডেভেলপ করা যায় না, যে এটা প্লাস এটা প্লাস এটা এরকম আছে, এই যে আরো হাজারো সেন্টেন্স হয়, বাকিগুলো করো। প্র্যাকটিক্যালি শিখতে গেলে এই জায়গাগুলোকে ডেভেলপ করতে হবে। দেখেন, ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ সেন্টেন্স এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো রিপোর্ট তৈরি, বই, সংবাদপত্র বা যে কোনো ধরনের রিটেন ইংলিশের অধিকাংশই প্যাসিভ সেন্টেন্স দ্বারা হয়ে থাকে। যদিও, কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন, যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকে বাইয়ের ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু বাস্তবে, বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এ, বাই ছাড়া প্যাসিভের ব্যবহার তুলনামূলক বেশি। যেমন, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম, রিপোর্টটি যথাসময়ে তৈরি করা হয়েছে। হ্যাঁ, এখানে কে করেছে তা উল্লেখ নেই, এজন্য বাইয়ের ব্যবহার হয়নি। কিন্তু যদি উল্লেখ থাকে, যেমন রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। কিন্তু আমি কি বলছি, যে মোস্ট অফ দ্য সেন্টেন্সে বাই ছাড়াই প্যাসিভের ব্যবহার তুলনামূলক বেশি। যেমন আমি যদি এই বাক্যটা আপনাদেরকে একটু দেখাই, আমি উত্তরটা ঢেকে রাখি, আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। যদি দেখেন, এখানে একটা বড় বাক্য দেওয়া আছে, কি লেখা আছে? স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। কথাটা একটু বোঝেন। এই ধরনের বাক্য দেখলে, এগুলো প্র্যাকটিক্যাল সেন্টেন্স, বিভিন্ন নিউজ পেপার, খবরের কাগজ আমরা দেখে থাকি। এই ধরনের বাক্য দেখলে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি না। আমরা ভাবি কোনটা সাবজেক্ট হবে, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসবে, বুঝে পারি না, তাই না? তো দেখেন কত সহজে করা যায়।
এগুলো প্যাসিভ রিলেটেড সেন্টেন্স। এটা যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন সবার আগে ভার্বের কাছে আসবেন। এক নাম্বার কথা কি বললাম, ভার্বের কাছে আসবেন। প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, সেটা অ্যাক্টিভ হোক বা প্যাসিভের বাক্য হোক, বাংলায় ভার্ব লাস্টে থাকে, বাট ইংলিশে কোথায় থাকে, সাবজেক্টের পরে। তো এইখানে ভার্বটা হচ্ছে এই দেওয়া হচ্ছিল, এই দুটো ওয়ার্ড একসাথে ভার্ব, ফ্রেজাল ওয়ার্ড। সো দেওয়া হচ্ছিল, এই দেওয়া হচ্ছিলটাকে প্রশ্ন করবেন কি বা কাকে দ্বারা। আমরা অনেকেই মনে করি শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, এই স্বাধীনতা দিবস হয়তো সাবজেক্ট, বাট না। প্যাসিভ রিলেটেড সেন্টেন্সের সাবজেক্ট বের করার জন্য ভার্বকে কোশ্চেন করতে হবে কি বা কাকে দ্বারা, অর্থাৎ কি দেওয়া হচ্ছিল বা কাকে দেওয়া হচ্ছিল। আমার এখানে দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে প্রধানমন্ত্রীকে, এটাকে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট বলে, আর একটা হচ্ছে গার্ড অফ অনার, এটাকে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট বলে। কোনো বাক্যে একটা অবজেক্টও থাকতে পারে, দুটোও থাকতে পারে, বাট যদি দুটো থাকে, আবারও বলছি, কোনো বাক্যে যদি দুটো অবজেক্ট থাকে, সব সময় সর্বদা ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে। ব্যক্তিকে প্রাধান্য দিয়ে কাজ করতে হয়। অর্থাৎ এখানে আমি সাবজেক্ট রাখবো প্রধানমন্ত্রী, তাহলে আমার সেন্টেন্সটা কি হবে, সেন্টেন্সটা এইভাবে হবে, দ্য প্রাইম মিনিস্টার, দ্য প্রাইম মিনিস্টার, দ্যাট ইজ দ্য সাবজেক্ট। খুব ভালোভাবে বোঝেন এই ধরনের প্র্যাকটিক্যাল বাক্যগুলোকে কিভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি। হ্যাঁ, দ্য প্রাইম মিনিস্টার, এই সাবজেক্টের পরে, আমি আবারও বলছি, বাংলায় ভার্ব লাস্টে থাকে, বাট ইংলিশে ভার্ব কিন্তু সাবজেক্টের পরে থাকে। তাহলে ওই ভার্বটা যদি আপনি সঠিকভাবে বসাতে পারেন, বিশ্বাস করবেন কিনা জানি না, অবজেক্টের জায়গায় যাই করেন না কেন সেখানে কোনো ওলটপালট হলেও সমস্যা নেই, বাট ভার্বটাকে যদি টেন্স মেনটেন করে, টেন্স আইডেন্টিফাই করে সঠিকভাবে ইউজ করতে পারেন, আপনার সেন্টেন্সটা কারেক্ট হয়ে যায়। বাট এই ভার্বের জায়গাটা যদি ভুল করেন তাহলে সম্পূর্ণ বাক্যটাই ভুল হয়ে যায়। অর্থাৎ এই দেওয়া হচ্ছিলটা দেখে আগে আপনাকে এইটা ধরতে হবে যে এটা কোন টেন্সে লেখা আছে। হু ক্যান সে দ্যাট? এই যে সেন্টেন্সটা আপনারা দেখছেন, এই সেন্টেন্সটা কোন টেন্সে লেখা আছে বলেন তো, যে কোনো একজন। Past continuous. পাস্ট কন্টিনিউয়াস, হচ্ছিল, যাচ্ছিল, করছিল, নিচ্ছিল, দিচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। তাহলে দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং এরপর কি, গিভেন, দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন, অর্থাৎ প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল, প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল কি, গার্ড অফ অনার, গার্ড অফ অনার। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার। তাহলে এই যে ওয়াজ বিং প্লাস গিভ মানে দেওয়া, এর পাস্ট পার্টিসিপল গিভেন, এইটুকু যদি আমরা ঠিকভাবে বসাতে পারি, ভালোভাবে এটা যদি আমরা ইউজ করতে পারি, তাহলে সম্পূর্ণ সেন্টেন্সের জায়গাটা কারেক্ট হয়ে যায়। বাট এই জায়গাটা যদি আমরা ভুল করি, আমার সবকিছু ভুল হয়ে যায়। তাহলে দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার, এরপর কি আছে, স্বাধীনতা দিবস উপলক্ষে, এই লাস্টের এইটুকু আমরা বসাবো এখানে, যে অন দা অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে, INDEPENDENT, ইন্ডিপেন্ডেন্ট ডে। তাহলে টোটাল বাক্যটা কি লিখলাম, দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। ওকে, সো দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। আরেকটা সেন্টেন্স যদি আমরা একটু দেখি, একটু মনোযোগ দিয়ে বলছেন, এখানে কি বলা আছে দেখেন, দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাহলে এটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি, আগে ভার্বের কাছে আসবো। ভার্বটা হচ্ছে নেওয়া হচ্ছে না, তাহলে কি নেওয়া হচ্ছে না, হোয়াট, জিনিসটা কি, জিনিসটা কি, দুর্নীতি বন্ধ বাংলাদেশ না, পদক্ষেপ, অর্থাৎ একসঙ্গে ফ্রেজাল ওয়ার্ড, একসঙ্গে ফ্রেজ ধরা শিখতে হবে, ফ্রেজ ধরে ধরে এগোতে হবে। কোনো কার্যকর পদক্ষেপ, এই তিনটা ওয়ার্ডকে একসঙ্গে নেন, অর্থাৎ নো ইফেক্টিভ, নো ইফেক্টিভ স্টেপস, STEPS, নো ইফেক্টিভ স্টেপ, সাবজেক্ট আমি প্লুরাল রাখলাম, পদক্ষেপ অনেকগুলো হতে পারে, সো নো ইফেক্টিভ স্টেপস। এবার ভার্ব বসাবো, এটা হচ্ছে, হচ্ছে না, যাচ্ছে, করছে, নিচ্ছে, দিচ্ছে, নিচ্ছে না, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার কি, অ্যাম, ইজ, আর বিং প্লাস V3। তাহলে নো ইফেক্টিভ স্টেপস আর বিং, এবার নেওয়া ইংরেজি টেক, এর পাস্ট পার্টিসিপল টেকেন, নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন। এই যে সাবজেক্ট আর ভার্ব বসালাম, দেখেন এই দুইটা জায়গা যদি আপনি ঠিকভাবে বসাতে পারেন, আপনার সেন্টেন্স ঠিক। বাট এইখানে যদি ভুল করেন, আপনার সবকিছু ভুল। একটা বিষয় মনে রাখবেন, বাংলায় তো ভার্ব লাস্টে বসে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে বসে। সাবজেক্টটা কিভাবে পাবো, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবো, এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্সে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, এই অবজেক্টটাই মূলত প্যাসিভের সাবজেক্ট। তো সাবজেক্ট আর ভার্ব বসানোর পর বাকি জায়গাগুলো বাংলা বাক্য থেকে যখন ইংলিশে ট্রান্সলেট করবেন, লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবেন। আবারও বলছি, সাবজেক্ট এবং ভার্ব ইউজ করার পর যখন বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করবেন, লাস্ট এর দিক থেকে ফার্স্ট এর দিকে আসবেন। তাহলে নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন, এবার ইন
বাংলাদেশ, বাংলাদেশে, তাহলে আগে বাংলাদেশ, এরপরে বন্ধে, এরপরে দুর্নীতি বসাবো। So, দেশের আগে ইন প্রিপোজিশন বসবে, ইন বাংলাদেশ। এবার বন্ধ ইংরেজি কি, স্টপ বা ক্লোজ। তাহলে এখানে আমরা বলতে পারি বন্ধে একার আছে, তাহলে টু স্টপ বা টু ক্লোজ, টু স্টপ। এরপর কি, করাপশন, দুর্নীতি। অর্থাৎ টু প্লাস ভি অন, এটাকে ইনফিনিটিভ বলা হয়, করতে, চলতে, বলতে, দিতে, লিখতে, নিতে, এটা কি ইনফিনিটিভ। ডু মানে করা, টু ডু মানে করতে, টু ইট মানে খেতে, টু রিড মানে পড়তে, টু স্টপ মানে বন্ধ করতে, নন ফাইনাইট ভার্ব। এরপর কি, দুর্নীতি, করাপশন। তাহলে টোটাল বাক্যটা আমি কি লিখলাম, নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন। দেখেন খুব সহজে আমরা এগুলো করতে পারি, খুব ভালোভাবে আমরা এগুলো করতে পারি, যদি সঠিক স্ট্র্যাটেজি এবং সঠিক এই টেকনিকটা আমাদের ভালোভাবে জানা থাকে। এগুলো খুবই প্র্যাকটিক্যাল। আপনি যদি সত্যিকার অর্থে ইংলিশে প্রফেশনাল হতে চান, এক্সপার্ট হতে চান, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চান, নেক্সট জেনারেশনকে শেখাতে চান, আপনাকে এই ধরনের সেন্টেন্সগুলোই প্র্যাকটিস করা শিখতে হবে। ওই আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, ওইভাবে শিখলে হবে না। বা ওই এটা প্লাস এটা প্লাস এটা এরকম রুলস হয়, এই দিয়ে হাজারো সেন্টেন্স করা যাবে। বা ইংরেজি শেখার জন্য এই এক্সপ্রেশন গুলো শিখে রাখুন। হ্যাঁ, বা ওই যেটা আমি এর আগেগুলো দেখিয়েছিলাম যে আই হি ড্রাইভস এ কার, হি ডাজেন্ট ড্রাইভ এ কার, ডাজ হি ড্রাইভ এ কার, ডাজেন্ট হি ড্রাইভ এ কার, এইগুলোর ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদেরকে আরো অ্যাডভান্স হতে হবে, এই প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতে হবে। এগুলো যদি আপনারা ভালোভাবে সলভ করতে পারেন, তখনই আপনি ইংলিশে প্রফেশনাল হতে পারবেন, তখনই আপনি ইংলিশে এক্সপার্ট হতে পারবেন। এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের একটা অ্যাসেট বা সম্পদ হিসেবে নিয়ে ডেভেলপ করতে পারবেন। এটা হচ্ছে সব থেকে বড় কথা। একবার ভেবে দেখবেন যে এটা কতটা ইম্পর্টেন্ট বা এটা সত্যি ইম্পর্টেন্ট কি না। ঠিক আছে, এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। আমি আরেকটু সামনের দিকে আসি, আর কয়েকটা সেন্টেন্স একটু দেখি, এটা আপনাদের জন্যই ভালো হবে। দেখেন, গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে, এটা আমরা কিভাবে করব? তাহলে বলেন তো আমার, এখানে এখানে এটা কোন টেন্সে লেখা আছে? ভার্বের কাছে যাবেন। ভার্ব কোথায় থাকে বললাম? প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে। তাহলে এখানে ভার্বটা কি হবে, কে বলতে পারবেন? এই যে বাক্যটা আপনারা দেখছেন, এই বাক্যে ভার্বটা কি হবে? এনিওন ক্যান সে? ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস। তাহলে ফিউচার কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার কি? তাহলে আগে সাবজেক্ট আমরা বসাবো যে কি রপ্তানি হবে। গার্মেন্টস এর পণ্য একসঙ্গে নিব, তাহলে দ্য গুডস, তাই না? দ্য গুডস অফ গার্মেন্টস, দ্য গুডস অফ গার্মেন্টস, অর্থাৎ গার্মেন্টস এর পণ্যগুলো, দ্য গুডস অফ গার্মেন্টস। এই সাবজেক্টের পর ভার্ব বা প্রোডাক্টও বলতে পারেন, গুডস মানেও পণ্য, আপনারা জানেন। সো এরপর কি, রপ্তানি হতে থাকবে, তাহলে উইল বি বিং, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার, উইল বি বিং প্লাস বি থ্রি। সো দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং, রপ্তানি ইংরেজি এক্সপোর্ট, তো এক্সপোর্টেড, দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড। এবার দুটো শব্দ বাকি, একটা হচ্ছে বিদেশে, একটা হচ্ছে নিয়মিত। তো আগে বিদেশে বসাবো, তারপর নিয়মিত, অর্থাৎ সাবজেক্ট আমার এতটুকু শেষ। সাবজেক্ট আর ভার্ব বসানোর পর লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো। তো দেশের আগে এখানে একটা ইন প্রেপোজিশন বসবে, যেহেতু জায়গা, জায়গার আগে বসে। ইন অ্যাব্রোড, দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড ইন অ্যাব্রোড রেগুলারলি। যারা প্রেপোজিশনের রেগুলারলি সঠিক ব্যবহার জানেন না বা সঠিকভাবে ইউজ করতে পারেন না প্রেপোজিশনকে, আমার সেভেন্থ ফ্রি লাইভ ক্লাস, আজকে তো ফিফথ ক্লাস, সেভেন্থ ফ্রি লাইভ ক্লাসে প্রেপোজিশনের উপর ডিটেলস ক্লাস আছে। ওইটা লাস্ট পর্যন্ত করবেন, ওই ক্লাসটাতে অ্যাটেন্ড করবেন, আগামী পরশু দিন নিব। যাদের প্রেপোজিশন নিয়ে সমস্যা থাকে, প্রেপোজিশনকে ইউজ করতে পারেন না রিটেন ইংলিশ বা স্পিকিং এ, সেটা সলভ করতে পারবেন, সেই জায়গাটা, সেই প্রবলেমটাকে ভালোভাবে সলভ করতে পারবেন। এই দেখেন, এখানে একটা সেন্টেন্স যদি একটু দেখি, আমি কি বলছি, এই যে বাক্যগুলো দেখাচ্ছে, বুঝতে পারছেন? শিখতে পারছেন কিছু? মনে হচ্ছে না এগুলো হচ্ছে রিয়েল প্যাসিভ বা প্যাসিভের ডিরেক্ট ব্যবহার, এগুলোই আমাদের শেখা উচিত? মনে হয় এই বাক্যগুলো দেখে যে এগুলো শিখতে পারলে ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শেখা যায়। আমার কথা কি বোঝেন? ক্লিয়ার শোনা যায় যে কথাগুলো আমি বলছি আপনাদেরকে? হ্যাঁ, অর্থাৎ অর্থাৎ আমরা অর্থাৎ আমরা যে গ্রামেটিক্যাল ওয়েতে এগুলো শিখে আসি, ওই গ্রামেটিক্যাল ওয়েতে শেখার থেকে আমি যদি প্র্যাকটিক্যালি এই বিষয়গুলোকে শিখতে পারি, তাহলেই আমি আমার প্রফেশনাল জায়গাটাতে কাজে লাগাতে পারবো। যে এই যে বাক্যটা, এই ধরনের বাক্য দেখলে আমরা ঘাবড়ে যাই, ভাবি কোন ওয়ার্ডের পর কোনটা বসাবো, কিভাবে ট্রান্সলেট করব, কোন টেন্স, কোনটা সাবজেক্ট, আমরা পারি না। দেখেন বড় একটা বাক্য কি লেখা আছে, যে বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। বড় একটা সেন্টেন্স, বাট দেখেন আমরা খুবই সহজে করতে পারি, অল্প কিছু স্ট্র্যাটেজি, অল্প কিছু টেকনিক মেনটেন করে। সেটা কিভাবে সম্ভব?
দেখেন পারি কিনা আমরা সহজে। প্রথমত ভার্বের কাছে আসেন। ভার্বটা হচ্ছে নির্বাচিত করা হয়েছে। এবার আপনি প্রশ্ন করেন যে কি নির্বাচিত করা হয়েছে? বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি। অর্থাৎ এই যে সভাপতি, এটা হচ্ছে আমার মূলত একটা, মানে কম্পিউটার সমিতির সভাপতি এটা হচ্ছে আমার ডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক বস্তুবাচক অবজেক্ট। কিন্তু আমি যদি বলি কাকে করা হয়েছে, তাহলে ওই যে তারিক মাহমুদকে, তাহলে ওটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। তো দুটো থাকলে আমি কি বলছি, ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়। তাহলে এই জায়গাটাতেও আপনার এই ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে। এবং সেটা যদি আপনি দেন, তাহলে দেখেন আগে সাবজেক্টে আপনার কোনটা আসবে। এখানে সাবজেক্টের জায়গাটাতে আপনার মূলত এই তারিক মাহমুদটাই কিন্তু আসবে। কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। আমার এই বাক্যটা বা এই যে সেন্টেন্সটা আপনারা দেখছেন, এই সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট হবে এই তারিক মাহমুদ। অর্থাৎ বিশিষ্ট, ইংরেজি আমরা বলতে পারি ফেমাস বা রিনাউন্ড বা প্রমিনেন্ট, এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? সো RENOWN, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। মাহমুদ, হ্যাঁ, এটা হচ্ছে সাবজেক্ট। এবার আমি ভার্ব বসাবো। বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশে কোথায় থাকে? সাবজেক্টের পরে। তাহলে নির্বাচিত করা হয়েছে, এই এই যে নির্বাচিত করা হয়েছেটাকে আমি যখন ইংলিশে লিখতে যাচ্ছি বা বলতে যাচ্ছি, একটু বোঝেন। এটা প্রেজেন্ট পারফেক্টে কিভাবে লিখবো? সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হ্যাভ হ্যাজ এর ভিতরে হ্যাজ হবে। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন, এরপর কি নির্বাচিত, তাহলে ইলেক্টেড। ইলেক্টেড, হ্যাঁ, ভোটের মাধ্যমে হলে ইলেক্ট, সিলেকশনের মাধ্যমে হলে সিলেক্ট, যেটাই আপনি বলেন। তো আমি কি বলতে পারি যে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড। এবার কি ইলেক্টেড হয়েছে? হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। দেখেন সাবজেক্ট আর ভার্ব বসিয়েছি, এবার আমি কি করব, লাস্টের থেকে ফার্স্টের দিকে যাব। তাহলে লাস্টের ওয়ার্ড কি? সভাপতি। তাহলে হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট, এবার কিসের প্রেসিডেন্ট? অফ মানে এর। আমার ফ্রেজ ধরে ধরে এগোতে হবে লাস্টের দিক থেকে। এই যে সমিতির, এই যে র, না, এই যে র, সমিতির, এই র কথাটার জন্য কিন্তু এই অফ বসাতে হচ্ছে। হ্যাঁ, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, বাংলাদেশ কম্পিউটার, কি বললাম, SOCIETY সোসাইটি। এবার কি 2019-20 সালের জন্য, ফর 2019 to 20। তাহলে টোটাল বাক্যটা আমি কি লিখলাম, যে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফর 2019 to 20। দেখেন কত সহজে এই ধরনের বাক্যগুলো দেখলে আমরা বুঝতে পারতাম না, আমরা ভাবতাম কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড হবে বা কিভাবে অ্যাকচুয়ালি এগুলোকে ট্রান্সলেট করব বা করতে পারি। বাট একটু ভেবে দেখেন কত সহজে এগুলোকে করা যায়, এগুলো দিয়ে সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায়। আরেকটা কথা আমি বলি, এই বস্তুবাচক অবজেক্টকে সামনে রেখেও এই ধরনের বাক্যগুলোকে ট্রান্সলেট করা যায়। যেমন এই কথাটা আপনি এভাবে বলতে পারেন, এ দেখেন, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, এটুকু আপনি আগে আনতে পারেন, দেখবেন কি বলতে পারি, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি সাবজেক্ট, অর্থাৎ বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি। এবার আমি ভার্ব নিব, হ্যাজ বিন ইলেক্টেড, নির্বাচিত করা হয়েছে। এবার কাকে? তারিক মাহমুদকে। কোন একটা ব্যক্তির প্রতি, কোন একটা ব্যক্তির কাছে পর্যন্ত বোঝাতে আমার একটা প্রেপোজিশন আনতে হবে, সেটা হচ্ছে টু। অর্থাৎ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি হ্যাজ বিন ইলেক্টেড টু। এইবার আমি এটা বসাতে পারি যে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, তারিক মাহমুদকে, এইবার কি, ফর 2019-20। এটা অ্যাডভার্ব অফ টাইম, এটা আমি লাস্টে লিখলাম। অর্থাৎ দুইটা ওয়েতে করা যায়, বাট আমি কি বলছি, প্রথমটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ব্যক্তিকে প্রাধান্য দিতে হয় দুটো অবজেক্ট যদি থাকে। তো কি বলতে পারি, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফর 2019-20, or the president of Bangladesh Computer Society has been elected to renowned IT professional তারিক মাহমুদ ফর 2019-20। যে কোনো একটা ওয়েতে আপনি করতে পারেন। এই প্র্যাকটিক্যাল সেন্টেন্স গুলোই আমাদের ফেস করতে হবে, আমাদের ট্রান্সলেট করতে হবে। এইখানে একটা আছে দেখেন, বলছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বার্ষিক সম্মেলন 2019 আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। দেখেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স। এই সেন্টেন্স গুলো আমরা সহজে ট্রান্সলেট করতে পারি না, সমস্যা ফেস করি, প্রবলেম ফেস করি, ভাবি কোনটার পর কোনটা হবে। বাট ভেবে দেখেন এই যেগুলো আমি এখন করালাম, এর পর থেকে আপনি যদি করেন নিজের মতো করে, পারবেন না? একটু মনোযোগ দিয়ে দেখলে এটা অবশ্যই পারবেন। আগে ভার্বের কাছে আসবো, কি বলছিলাম, ভার্ব কোনটা? এই অনুষ্ঠিত হবে। এটা দেখে আমাকে টেন্স আইডেন্টিফাই করে ফেলতে হবে, হবে, যাবে,
ফিউচার ইনডিফিনিট টেন্স। এবার কি অনুষ্ঠিত হবে, হোয়াট জিনিসটা কি, বার্ষিক সম্মেলন। এবার কিসের, এই ইসলামী ব্যাংকের বার্ষিক সম্মেলন। তাহলে এতটুকু একসঙ্গে ধরেই আপনি সাবজেক্টের অংশ করেন। অর্থাৎ আপনি এরকম বলতে পারেন যে দা annual conference, CONFERENC, the annual conference of Islamic Bank, the annual conference of Islamic Bank BD Limited LTD, the annual conference of Islamic Bank Bangladesh Limited 2019, the annual conference of Islamic Bank Bangladesh Limited 2019। এবার ভার্বটা কি, অনুষ্ঠিত হবে, অর্থাৎ উইল বি হেল্ড, অনুষ্ঠিত হবে, will be held, will be ACLD, the annual conference of Islamic Bank Bangladesh Limited will be held। হ্যাঁ, এবার কখন বা কোথায়, আগে অ্যাডভার্ব অফ প্লেসটা বসাবো বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে, মানে এই তিনটা ওয়ার্ডকে একসঙ্গে বসাবো, আমার ফ্রেজাল ওয়ার্ড তাই না। তো বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে, এই প্লেসের আগে অ্যাড বা ইন প্রেপোজিশন বসে, বড় জায়গার আগে ইন, তুলনামূলক ছোট জায়গার আগে অ্যাট। তাহলে আমি এই জায়গায় কি বলতে পারি যে অ্যাট বঙ্গবন্ধু, অ্যাট বঙ্গ বন্ধু, কি বলতে পারি, কনফারেন্স, CONFERENC, কনফারেন্স, CENTER, দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2019 উইল বি হেল্ড অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার। এবার আজ বিকাল 3টায়, দেখেন এখানে তিনটা টাইমকে মেনশন করা, একটা হচ্ছে আজ, একটা হচ্ছে বিকাল, আরেকটা হচ্ছে 3টা। তো যদি এরকম থাকে, ছোট টাইমটা আগে বসাবেন, তারপরে মাঝেরটা, তারপরে বড়টা। অর্থাৎ সার্টেন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসে, ইউ ক্যান সেই দ্যাট অ্যাট 3 p.m, অ্যাট 3 p.m। এবার বিকাল বেলা, তাহলে ইন দা আফটারনুন। এইবার আপনি বলতে পারেন টুডে। টোটাল বাক্যটা আমি কি লিখলাম, অনেকগুলো টাইম থাকলে ছোট টাইমকে আগে বসাবো, তিনটা সব থেকে ছোট, তিনটার থেকে একটু বড় বিকাল, বিকালের থেকে বড় দিন, আজকে সারা দিন, তাই না। সো কি বলতে পারি আমরা, দ্য অ্যানুয়াল কনফারেন্স of Islami Bank Bangladesh Limited 2019 will be held at Bangabandhu Conference Center at 3 p.m. in the afternoon today. The annual conference of Islamic Bank Bangladesh Limited 2019 will be held at Bangabandhu Conference Center at 3 p.m. in the afternoon today। সত্যিকার অর্থে যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে চান, প্র্যাকটিক্যালি যদি শিখতে চান, যদি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, এই ধরনের সেন্টেন্সগুলো ট্রান্সলেট করতে হবে। ঘরে বসে ইংরেজি বলতে হয়, ট্রেনে এটা বলতে হয়, বাসে এটা বলতে হয়, কিচেনে এটা বলতে হয়, এই ছোট ছোট এক্সপ্রেশন শিখে, ছোট ছোট স্ট্রাকচার শিখে কখনো ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায় না। অথেন্টিক জায়গা, অর্থাৎ মেইন জায়গাটাতে আসতে হবে, মেইন জায়গাটাতে ফোকাস করতে হবে। এরপর এখানে অনেকগুলো বাক্য আছে, নিজেরা একটু এগুলো করার চেষ্টা করবেন। আমি আপনাদের একটা কনভারসেশন একটু এখন দেখাবো, বাংলা টু ইংলিশ কনভারসেশন। তো এখানে যে বাক্যগুলো আছে যদি একটু দেখেন আপনারা, আধুনিক বিশ্বের, এগুলো সবই প্যাসিভ রিলেটেড সেন্টেন্স। আমরা এটা করতে পারি না শুধুমাত্র প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে। তো এই যে আজকে ক্লাসটা যতটুকু আমি দেখিয়েছি, এই রেকর্ডেড ক্লাসটা যদি আপনারা আরেকবার দেখেন, এই ধরনের সেন্টেন্সগুলো ট্রান্সলেট করতে কোনো অসুবিধা হবে না। কি লেখা আছে দেখেন, একটু পারলে স্ক্রিনশট দিয়ে নেন, যে স্যার তো এগুলো করিয়েছে, দেখি এবার আমি নিজে একটু করে দেখি পারি কিনা। আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা যায়। যে ব্যক্তি তথ্য প্রযুক্তিতে দক্ষ তাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেখেন, এই সবই প্যাসিভ রিলেটেড সেন্টেন্স। তাহলে আমরা কিভাবে করতে পারি, আমি একটা সেন্টেন্স যদি একটু দেখাই। আমার আগে আপনি ভার্বের কাছে আসেন, ব্যবহার হয়, এটা ভার্ব। তাহলে অ্যাজ ইউজুয়াল একটা কাজ হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার কিসের ব্যবহার হয়, কি ব্যবহার হয়, তথ্য প্রযুক্তি। আমার সাবজেক্টটা হচ্ছে তথ্য প্রযুক্তি, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ তথ্য প্রযুক্তি। এবার ইজ ইউজড, ব্যবহৃত হয়, ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তি ব্যবহার হয়, ইজ ইউজড। এবার কি, এবার হচ্ছে আমি বসাবো সাবজেক্ট আর ভার্বের পর লাস্টের থেকে ফার্স্টে, প্রায় সকল কর্মকাণ্ডে। এই যে একার আছে, কর্মকাণ্ডে, এই যে একটা প্লেস, একটা জায়গাকে ইন্ডিকেট করলে প্রেপোজিশন ইউজ করতে হবে, অর্থাৎ ইন, অলমোস্ট, প্রায়। তো ওই প্রায় শব্দটার জন্য অলমোস্ট, অল অ্যাক্টিভিটিস, ACTIVITIES, কি লিখলাম, ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস। এবার আধুনিক বিশ্বের, ওই যে র কথাটা আছে, র, বিশ্বের, ওর জন্য আমার কিন্তু একটা অফ প্রেপোজিশন ইউজ করতে হবে, অফ মানে এর, র, অফ। এরপর হচ্ছে মডার্ন ওয়ার্ল্ড, MODERN, মডার্ন ওয়ার্ল্ড। তাহলে টোটাল বাক্যটা আমি কি লিখলাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস অফ মডার্ন ওয়ার্ল্ড। আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে
তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। তো এইভাবেই এই বাকি যে সেন্টেন্স গুলো আছে, যদি পারেন নিজেরা একটু কাভার করার চেষ্টা করবেন। আমি এই যে এটা সরিয়ে দিলাম, স্ক্রিনশট দিয়ে নিয়ে নিজেদের কাজ করতে হয়। নিজের ব্রেন দিয়ে যদি আইডিয়া ডেভেলপ করতে না পারেন, নিজে যদি প্র্যাকটিস করতে না পারেন, কখনোই আপনি এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন না। শুধু ক্লাস দেখে ভিডিও দেখে ডেভেলপ করা যায় না। এটা সায়েন্স না, এটা ম্যাথ না, এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। ভাষা শিখতে গেলে নিজের মুখ দিয়ে কথা বের করতে হবে, নিজের ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, তাহলেই আপনি পারবেন। এই যে অনেকেই বলে আপনার ফ্রি কোর্স পেইড কোর্সের পার্থক্য কি, পার্থক্য এটাই, এই ফ্রি ক্লাসে অন ওয়ে কমিউনিকেশন হয়ে যায়, বাট পেইড কোর্সে টু ওয়ে কমিউনিকেশন থাকে। স্টুডেন্টদের কাজ দিলে তারা সাবমিট করে দেয়, সেখানে ফিডব্যাক দিতে পারি, তাদের কাছ থেকে প্রেজেন্টেশন নিতে পারি, স্পিকিং তারা করতে পারে, ল্যাঙ্গুয়েজ ক্লাবে প্র্যাকটিস করতে পারে। এইটা যদি আপনি না পারেন, এই টু ওয়ে কমিউনিকেশন যদি না আসে, না নিতে পারেন, আপনি শিখে যাবেন, শিখবেন, শিখতে থাকবেন, ওই শেখাটাকে শেষ নামাতে পারবেন না। তো যাই হোক, এই যে সেন্টেন্স গুলোর কথা বলছি বা এই যেগুলো দেখাচ্ছি, আপনারা কি একটু শিখতে পারছেন বা নতুন কোনো কনসেপ্ট বা ধারণা পেয়েছেন এই প্যাসিভ সম্পর্কে? একটু বলেন তো, একটু কি বুঝতে পারছেন যে ওই যে বাই মি, বাই হিম ব্যবহার করার থেকে, ধন্যবাদ, মানে ওই যে বাই মি, বাই হিম বা অ্যাক্টিভ, মানে সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট, ওগুলো ব্যবহার করার থেকে আমাদের এই যে ডিরেক্ট প্যাসিভের ব্যবহার, এটা শিখতে হবে সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য। তো এগুলো নিজেরা একটু করার চেষ্টা করবেন। আমি এখন আপনাদেরকে একটু কনভারসেশন নিয়ে কথা বলবো। দেখেন, এগুলো খুবই সহজ, এগুলো কঠিন কিছু না। যদি আমি একটা বড় বাক্য, আমি এখানে আরেকটা বাক্য দেখাই দিই আপনাদের। যেমন মনে করেন এই একটা সেন্টেন্স, এই যে সেন্টেন্সটা কি আছে, একটু ভিন্ন টেন্স, এই জন্য এটাই আমি দেখাচ্ছি। যেমন এই বাক্যটা লেখা আছে, দেখেন, যে সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো আমরা এটা কিভাবে বলতে পারি? আমার আগে ভার্বের কাছে আসতে হবে। এই নেওয়া হচ্ছে কথাটা ভার্ব, এটাকে আপনি প্রশ্ন করেন কি নেওয়া হচ্ছে বা কাকে নেওয়া হচ্ছে, কি নেওয়া হচ্ছে। আমার সাবজেক্ট কিন্তু এই বিভিন্ন পদক্ষেপ, কি বিভিন্ন পদক্ষেপ, অর্থাৎ আমি আমি এরকম বলতে পারি ভেরিয়াস স্টেপ, ভেরিয়াস স্টেপস, ঠিক আছে। এবার কি, আর বিং টেকেন, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, নেওয়া হচ্ছে, এর পরেরটা আছে নেওয়া হয়েছে, তাহলে হ্যাভ বিন টেকেন। এই দেখেন, সরকার কর্তৃক আইসিটি উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে অনেক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এটার ইংলিশ কি জানেন? মেনি ইফেক্টিভ স্টেপস হ্যাভ বিন টেকেন ইন দ্য টার্ম অফ লং, ইন দ্য ইন দ্য লাইট অফ লং টার্ম প্ল্যান। দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে, এটাকে আমরা ইংলিশে বলতে পারি ইন দ্য লাইট অফ লং টার্ম প্ল্যান টু ডেভেলপ আইসিটি বাই দ্য গভর্নমেন্ট। এই যে বাংলা দেখেই আমি ইনস্ট্যান্টলি কোনো কথাকে ইংলিশে বলতে পারছি, নিতে পারছি, এটা আপনাদের পারতে হবে। তাহলে আপনি নিজের ভিতরে ওই অ্যাকচুয়াল কনফিডেন্টটা পাবেন। সো ভেরিয়াস স্টেপস আর বিং টেকেন, বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, সাবজেক্ট আর ভার্ব শেষ। এবার আমি কি বলছি, সাবজেক্ট আর ভার্ব ইউজ করার পর বাংলা বাক্যের শেষের দিক থেকে ফার্স্টের দিক, লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবো যখন ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করব। সো ভেরিয়াস স্টেপস আর বিং টেকেন, অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাড়ানো ইংরেজি কি, ইনক্রিজ, তাহলে টু ইনক্রিজ, বাড়াতে INCREASE, টু ইনক্রিজ কি, ICT, অর্থাৎ, সরি, টু ইনক্রিজ দ্য ইউজ অফ আইসিটি, ইউজ অফ আইসিটি, আইসিটি তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে। এবার কি, সর্বক্ষেত্রে, তাহলে ইন অল সেক্টরস, ইন অল সেক্টরস, টোটাল সেন্টেন্সটা আমি কি লিখলাম, various steps are being taken to increase the use of ICT in all sector, to increase the use, ব্যবহার, হ্যাঁ, ইউজ, ব্যবহার, অফ আইসিটি, অর্থাৎ দা ইউজ লিখছি আমি, অর্থাৎ এই ইউজ শব্দটা কিন্তু আমি অ্যাজ এ নাউন হিসাবে এখানে ব্যবহার করছি, নট ভার্ব। ঠিক আছে। তো এইভাবে এই যে বাক্যগুলো, এই যে সেন্টেন্স গুলো, এগুলো আপনাদেরকে ট্রান্সলেট করতে হবে, করার চেষ্টা করবেন, দেখবেন অনেক ডেভেলপমেন্ট আপনারা পাবেন। এইভাবে না দেখলে শর্টকাট ওয়েতে কখনো ল্যাঙ্গুয়েজ শেখা যায় না। প্র্যাকটিক্যাল বা প্রফেশনাল জায়গাটা অনেক ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। তো এখন আমি আপনাদের এই কনভারসেশন গুলো দেখাবো। এটা যদি আপনারা একবার দেখেন, আমি পাঠিয়েও দিব। এটা দেখলে এটার বেনিফিট হচ্ছে, এখানে আমি গত ক্লাসে যারা লাস্ট পর্যন্ত ছিলেন, আমি বাংলা থেকে ইংলিশে কিভাবে কনভার্সেশন প্র্যাকটিস করতে পারি আমি সেটা দেখিয়েছিলাম। তো আজকে আমি দেখাবো ইংলিশ থেকে বাংলা কনভার্সেশনটা কিভাবে করতে, সরি, ইংলিশ টু ইংলিশ কনভার্সেশনের ভিতরে কোন ধরনের সেন্টেন্স থাকে। অর্থাৎ আমরা অনেকে এই এই সেন্টেন্স গুলো রিডিং করতে পারি, প্যাসেজ গুলো পড়তে পারি, বাট পড়ে তার অ্যাকচুয়াল মিনিং বের করতে পারি না। সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, ভার্বটা দেখে সেটা কোন টেন্সে লেখা আছে এটা আইডেন্টিফাই করতে পারি না। যদি আপনি ভার্বকে আইডেন্টিফাই করতে না পারেন, টেন্সটাকে আইডেন্টিফাই করতে না পারেন, একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল অর্থ বা মিনিং বের করতে পারবেন না। তো কিভাবে প্যাসেজ রিড আউট করে তার অ্যাকচুয়াল মিনিং বের করতে হয়, বা একজন ব্যক্তি
ব্যক্তি যখন আরেকজন ব্যক্তির সঙ্গে কনভারসেশন বা কমিউনিকেশন করে, আমার তো সমস্ত স্ট্রাকচারের দরকার হয় না, মেইনলি কমন রেখে, কোন স্ট্রাকচারগুলো কমন রেখে একজন আরেকজনের সঙ্গে কমিউনিকেশন বা কনভারসেশন করে, এই কনসেপ্টটা আপনি পেয়ে যাবেন। এবং এটা যদি আপনি একবার পান, আপনি যখন কারোর সঙ্গে ইংলিশে কথা বলতে যাবেন, স্পিকিং করতে যাবেন, কনভারসেশন করতে যাবেন, আপনাকে আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। অনেক ভালোভাবে, অনেক প্র্যাকটিক্যালি আপনারা এই জায়গাটাকে ডেভেলপ করতে পারবেন, অর্থাৎ ইংলিশে ফ্লুয়েন্টলি কনভারসেশন করতে পারবেন। তো আমি এটা একটু দেখাচ্ছি। আর তার আগে আমি একবার বলে দিই, এটা নিয়ে বারবার বলছি আর বেশি কথা বলবো না, যারা এখনো পর্যন্ত পেইড কোর্সটা করতে চান, যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, আগামী 14 তারিখ থেকেই নতুন ব্যাচের ক্লাস শুরু। একদম প্রথম থেকে ধারাবাহিকভাবে যদি করতে চান, আগামীকালকের ভিতরেই ভর্তি হওয়ার চেষ্টা করবেন। কারণ আমার এই আগামীকালকের ক্লাস নেওয়ার পর আমি আর ভর্তি কার্যক্রম চালাবো না, কারণ আমার অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে অলরেডি, সিট প্রায় ফিল আপ হয়ে গেছে। তো যারা ভর্তি হতে চান, যদি কেউ মনে করেন যে আমি শিখতে চাই, স্যারের অধীনে থেকে মেন্টরিং এর মধ্যে থেকে শিখতে চাই, আগামীকালকের ভিতরে সেন্ড মানি করে পেইড কোর্সে ভর্তি হওয়ার চেষ্টা করবেন, আমি এটুকু বলে রাখলাম। তাহলে একদম প্রথম থেকে ধারাবাহিকভাবে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন। I can assure you that within very short time, within 3 months, you will be expert and fluent in this language. 3 মাসের ভিতরে আপনি ফ্লুয়েন্ট হতে পারবেন, এতটুকু বলতে পারি। সেভাবে আমি আমার সম্পূর্ণ ইফোর্ট দিয়ে আমি আপনাদেরকে ডেভেলপ করাবো, বিষয়গুলোকে দেখাবো, আমি সেভাবেই করিয়ে থাকি। আপনি লাস্ট পর্যন্ত থাকলে আমার সাথে অবশ্যই আপনি পারবেন। আমি একদম বেসিক গ্রামার থেকে শুরু করে স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, প্রত্যেকটা বিষয় দেখাবো। এবং সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, 1 ঘন্টা ক্লাস টাইম, 3 মাসের কোর্স। আপনি রেগুলার ক্লাস করলে 2 মাসের ভিতরেই এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হতে পারবেন। বাট যদি 3 মাসের ভিতরে কভার করতে নাও পারেন, আপনি পরবর্তীতে যে কোনো নতুন ব্যাচে পড়তে চাইলে পড়তে পারবেন। আলাদা করে কোনো কোর্স ফি দিতে হবে না, আমার টোটাল কোর্স ফি 2,000 টাকা। এই 2,000 টাকা কমপ্লিট থাকলে যে কোনো নতুন ব্যাচে পড়তে পারবেন। আর যারা ভর্তি হবেন, একবারে যদি দিতে না পারেন, 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। এই সুযোগটা কোনো প্রতিষ্ঠান কেউ দেয় না, বাট এটা আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে থাকি তাদের সুবিধার জন্য। এবং এই কোর্সটা আমি সেভাবেই ডিজাইন করেছি যাতে করে যে কোনো বয়সের যে কেউ করতে পারে। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ হন, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, ইমিগ্রান্ট, যে কোনো বয়সের যে কেউ এই কোর্সটা করতে পারবেন। সেইভাবেই প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শিখাবো। যারা একদমই দুর্বল, একদম বেসিক থেকে শিখতে পারবেন, শুরু থেকে শিখে একদম অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা জায়গায় নিয়ে যাবো। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, এই কোর্সটা থেকেই ডিরেক্টলি আইএলটিএস এর এক্সামে বসতে পারবেন। আইএলটিএস এর উপর অনেকগুলো সেশন আমি নিব, সেইভাবে এটাকে ডিজাইন করা। তো প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকে মেইন স্পোকেনে। আর আপনার 1-to-1 সেশনও থাকে, পার্সোনাল সেশন নিয়ে থাকি, স্পিকিং টেস্ট নিয়ে থাকি। প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষের সময় বের করে ক্লাসগুলো করতে পারে। অর্থাৎ নতুন ব্যাচ আমাদের এই রাত 9টায়, রাত 9টা থেকে 10টা 1 ঘন্টা ক্লাস টাইম থাকবে। এই টাইমেই হবে। এবং এটা ভালোভাবেই কভার করতে পারবেন। প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড পিডিএফ ফাইল, ফ্রি ক্লাসও আমি দিচ্ছি। পেইড কোর্সে আসলেও প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস এবং পিডিএফ ফাইল পাবেন, অর্থাৎ কেউ কোনো ক্লাস মিস করলে পরবর্তীতে দেখে নিতে পারবেন। আর এটা একদম বেসিক থেকেই আমি শুরু করব, শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা টপিক পড়াবো। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে সেভাবেই শেখাবো। আর পেইড কোর্সের মেইন বেনিফিট যেটা আমি আপনাদেরকে বললাম, 2 ওয়ে কমিউনিকেশন। আপনার কোনো প্রবলেম হলে আপনি কোশ্চেন করতে পারছেন, ফিডব্যাক দিতে পারছেন, আমি যে টাস্ক গুলো দিব সেই অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করতে পারবেন। এছাড়া স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন আমার মেন্টরিং এর ভিতরে থেকে, আমার অধীনে থেকে। আহ, এটা এটা এটার থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না। কারণ আপনি একটা বিষয় পড়ছেন, বা আপনি স্পিকিং করছেন, বা কোনো একটা গ্রুপে কনভারসেশন করছেন, আপনার ভুল ধরিয়ে দেওয়ার যদি লোক না থাকে, আপনি তো ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন না, ডেভেলপ করতে পারবেন না। তো সেই সাপোর্ট, সেই ইফোর্ট আপনি আমার এখান থেকে পাবেন, এতটুকু বলতে পারি। আর এই কোর্সটা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় পড়াবো। আবারও বলছি, টোটাল 70টা ক্লাস। মেইন কোর্সের ক্লাস হচ্ছে 50টা, বাকিগুলো সব প্র্যাকটিস ক্লাস। অর্থাৎ 3 মাসের ভিতরে এই 50টা ক্লাস কমপ্লিট হবে। এবং এখানে প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়, আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ে, ইনস্ট্যান্টলি আপনি একটা প্রেজেন্টেশন ফেস করতে পারেন, স্পিকিং টেস্ট দিতে পারেন। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে সবকিছু আপনারা এই জায়গাটা থেকে পাবেন। আপনি টেন্স, মডাল, সেমি মডাল, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট
ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এরপর অর্থাৎ ধাপে ধাপে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস করতে পারবেন, প্রত্যেকটা ক্লাসের সঙ্গে প্রত্যেকটা ক্লাসের কানেকশন বুঝতে পারবেন। 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো হবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজটা আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। এরপর এখানে রাইটিং এ যারা এক্সপার্ট হতেছেন, যারা ইমেল রাইটিং, ব্লগ রাইটিং, যারা ফ্রিল্যান্সার আছেন, যারা অ্যাডমিশন, বিসিএস, ব্যাংকস অফ ফেস করবেন, এই যে আজকে যে ক্লাসটা দেখালাম, এটা কিন্তু আমার পেইড কোর্সে রাইটিং এর একটা ক্লাস, এই যে ট্রান্সলেশনের যেগুলো দেখালাম। তাহলে একবার ইমাজিন করেন এরকম ক্লাস যদি আপনি 10টা করেন প্র্যাকটিক্যালি, তাহলে আপনি কতটা ডেভেলপ করতে পারবেন। এরপর 50 থেকে 70 নম্বর ক্লাস, এটা হচ্ছে আপনার ওরাল প্র্যাকটিসের জন্য, মুখের ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য, জড়তার জন্য এই ক্লাসগুলো নিয়ে থাকি। অর্থাৎ অনেক প্রতিষ্ঠান ক্লাস করায়, অনেক স্টুডেন্ট কোর্স করে, একটা কোর্স কমপ্লিট করে বসে থাকে, বাট নিজে যদি প্র্যাকটিস না করেন তাহলে তো হয় না। কারণ এটা ভাষা, আবারও বলছে, এটা সায়েন্স না বা ম্যাথ না, টিচার পড়ালো আপনি মনোযোগ দিয়ে পড়লেন, পড়ে বসে থাকতে হবে, কোনো কাজ হবে না। বাট আপনি যতই দুর্বল হন, যতই ইলিটারেট হন, যতই অশিক্ষিত হন, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে এই ভাষা শিখাবো। যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, আপনার মুখ দিয়ে কথা বের করতে পারেন, এটা কোনো রকেট সায়েন্স না, এটা কোনো ম্যাথ না যে আমার আহামরি ব্রেনের ইউজ করতে হবে। জাস্ট প্র্যাকটিস, এবং সেই প্র্যাকটিসটা কিছু কারেক্ট স্ট্র্যাটেজি, কারেক্ট টেকনিক মেনটেন করে করতে হয়। তাহলেই এই জায়গাটাকে ডেভেলপ করা যায়, এই ভাষাটাকে ভালোভাবে শেখা যায়। তো এই ক্লাসগুলো কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপর আমি নিব। সার্টেন টপিকের উপর স্পিকিং টেস্ট থাকবে, কনভারসেশন প্র্যাকটিস থাকবে, নিউজ পেপার ট্রান্সলেশন, অর্থাৎ আপনারা যে যে টপিকের উপর ইন্টারেস্টেড, ডেইলি সান, ডেইলি স্টার, সেই টপিকগুলো আমি ওপেন করে আপনাকে দেখাবো যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, ফ্রেজ কোনটা। আপনি যখন সেটা রিড আউট করবেন, আপনার রিডিং স্পিড বাড়বে, নতুন ভোকাবুলারি আপনি সেখান থেকে ডেভেলপ করতে পারবেন, রাইটিং এর ফরমেশন বুঝতে পারবেন, ফ্রেজ ক্লজের ব্যবহার ভালোভাবে জানতে পারবেন। নিউজ পেপার অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি ইফেক্টিভ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য। এছাড়া প্রেজেন্টেশন, কনভার্সেশন তো থাকছে। তো এইভাবে যদি করাতে থাকে, আপনি কেন পারবেন না? উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আমি এতটুকু বলতে পারি, খুব কম সময়ের ভিতরে আপনি এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন। আর 2,000 টাকা কোর্স ফি, যারা একবারে পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করেও শুরু করতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আসেন, গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাস করতে পারবেন। এতটুকু বলতে পারি। এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন, সেন্ড মানি করে স্ক্রিনশট দিবেন। এই দুইটা নাম্বারে আমার আবার হোয়াটসঅ্যাপ আছে, 01997356957, আর একটা হচ্ছে 01938689196। আর এই নাম্বারে যারা ইন্ডিয়া থেকে আসেন, হোয়াটসঅ্যাপে নক করলে আমি ফোন পে নাম্বার দিয়ে দিব, আপনি ফোন পে করে আমাকে একটা স্ক্রিনশট দিলে আমি আপনাদেরকে পেইড কোর্সে প্রাইভেট ব্যাচে অ্যাড করে নিব। নতুন ব্যাচ 14 তারিখ রাত 9টা থেকে শুরু হবে। আমি আবারও বলে রাখছি, যারা শুরু থেকে করতে চান তারা এটা করতে পারবেন, বিষয়টাকে ডেভেলপ করতে পারবেন। যদি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি শিখতে চাই, এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, আপনি অ্যাডমিশন নিতে পারেন। আপনি ব্যর্থ হবেন না, আমি আমার ফুল রেসপন্সিবিলিটি নিয়ে পড়াবো। উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ। আর যদি মনে করেন আমি সত্যিকার অর্থে এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, প্রফেশনালি ডেভেলপ করতে চাই, তারা এটা করতে পারেন, অনেক ভালোভাবেই কাভার করতে পারবেন। এতটুকু আমি আপনাদের বলতে পারি। যারা ভর্তি হতে চান তারা জানাবেন, আহ আগামীকালকের ভিতরেই ভর্তি হওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে মেইন কথা। আরেকটা কথা বলে রাখি, অনেকেই কনফিউশন ফেস করে অনলাইনে, ভর্তি হচ্ছে, এখন ক্লাস নিচ্ছে, পরে ঠিকভাবে নিবে কিনা, এই ধরনের প্রবলেম অনেকেই ফেস করেন। এটা আপনারা আমার ফেসবুক পেজ, গ্রুপ যদি ঘুরে আসেন, দেখে আসেন, আমার স্টুডেন্টদের যদি কমেন্ট গুলো দেখে আসেন, এবং আমার ইউটিউব চ্যানেলেও পেইড কোর্সের 1 মাস 2 মাস পরের ক্লাসগুলো, মানে 2 মাস পরে ক্লাসগুলো আরো বেশি ইফেক্টিভ হয়, বেশি ইফোর্ট দিয়ে করায়। যেমন এই যে আপনাদের এখন ক্লাস নিচ্ছি না 9টা 56 বাজে, আমি 10:30টায় আমার কিন্তু পুরাতন ব্যাচের ক্লাস নিব, এবং সেখানে তাদের রাইটিং প্লাস স্পিকিং প্র্যাকটিস করাবো। এই দেখেন, আমার আমার হোয়াটসঅ্যাপও আপনাদেরকে আমি দেখাই দিই। এখানে দেখেন, এই যে এই যে ব্যাচ 59, এই যে ব্যাচ 58, 58 কোনটা, এই যে লাস্টের দিকে আছে, এই যে 58, এখানে আমি দেখেন সন্ধ্যায় নোটিশ দিয়েছি আপনাদের আজকে লাইভ ক্লাস 10টা 30-এ হবে, রাইটিং প্লাস স্পিকিং এর উপরে, এবং প্রত্যেকে টাইম মেনটেন করে জয়েন করবেন। তো এই যে ক্লাসগুলো, এই যে ব্যাচ 58, এরা আমার আহ, মনে হয় এটা এটা তো নভেম্বর, আমার এপ্রিল মে জুন মাসের ব্যাচ। তো তো তাদের ক্লাস আমি এখন এই যে 10:30 থেকে প্রায় 12টা পর্যন্ত চলবে তাদের ক্লাস, কারণ ওই রাইটিং দেখায় আবার স্পিকিং প্র্যাকটিস করাবো। তো এই জায়গাটায় আপনার ভয় পাওয়ার কিছু নেই যে কয়টা ক্লাস নিয়ে কয়টা ক্লাস নিবে না। এটা যারা আমাকে এতদিন এই ফ্রি ক্লাসগুলো করছেন তারা অন্তত বুঝবেন যে আমি কিভাবে ক্লাস নেই, কতটা ইফোর্ট দিয়ে ক্লাস নেই। এই যে আপনাদের এই যে বিজ্ঞাপনটা আমি দিচ্ছি, এটা এটা তো আমি একদম শুরুতেই দেখাতে পারতাম, কিন্তু এখন কেন দেখাচ্ছি? আমি কিন্তু আগে পড়িয়ে নিয়েছি, কারণ যাদের পড়ানোর দরকার আগে পড়তে হবে, আগে শিখতে হবে, আগে শেখেন, বোঝেন, তারপর আপনার যদি ভালো লাগে, আপনি যদি মনে করেন আমি প্রফেশনাল হতে চাই, মেন্টরের অধীনে থেকে শিখতে চাই, তারা শিখতে পারেন। তো
মেইন বিষয় হচ্ছে এইটাই। আরেকটা কথা আমি বলি, অনেকেই ভয় পায় যে ক্লাস করতেছি, কোর্স করতেছি, টাকা পয়সা মেরে দিবে কিনা, কি হবে। আহ, এই ভয় পাওয়ার কিছু নেই। দেখেন এখানে আমার শত শত স্টুডেন্টকে পড়াতে হয়, হাজার হাজার স্টুডেন্টকে আমি পড়িয়ে আসতেছি। তো এই প্রবলেমটা কাদের হয় জানেন? হয়তো অনেকে অনলাইনে প্রতারণার শিকার হন, এখন আর ওইভাবে হয় না, এখন সবাই সবকিছুতে অনেক প্রফেশনাল হয়ে গেছে। বাট এই ধরনের প্রবলেম গুলো যারা ফেস করেন, অনেক জায়গায় আছে রংচটা জাস্ট বিজ্ঞাপন দেখে ভর্তি হয়। এবং সেই ভর্তিগুলো কোথায় হয় জানেন? যে কোচিং গুলো, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে থাকে। অর্থাৎ আপনি নিজেও জানেন না যে সেখানে টিচারকে মাঝখানে একজন ব্রোকার হিসেবে কাজ করে। মনে করেন একজন আপনার, কি বলবো এটাকে, একজন আপনাকে ভর্তি করাচ্ছে, অন্য টিচার দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে, সে টিচার ক্লাস নিচ্ছে না, আরেকজনকে দিয়ে নেওয়া হচ্ছে, এবং সে খুবই ভালো বিজ্ঞাপন দিয়ে ভর্তি করালো। তো এখন যখন আরেকটা টিচার তাকে সেই ইফোর্টটা দিতে না পারছে, ক্লাসগুলো নিতে পারছেন না, তখন আর আপনি ওই ক্লাসগুলো করতে পারছেন না, ক্লাসগুলো মিস করে যাচ্ছেন। অর্থাৎ আপনি যার কাছে ভর্তি হয়েছেন সে তো ক্লাস নিচ্ছে না, ক্লাস আরেকজনকে দিয়ে নেওয়া হচ্ছে, জাস্ট একটা প্রতিষ্ঠানের নাম করে আপনাকে ভর্তি করাচ্ছে। এই ধরনের প্রবলেম হতে পারে। যদি এরকম হয় তাহলে এই টাকা পয়সা মেরে দেয় বা এই প্রবলেম গুলো হয়। বাট এইখানে তো আপনার ওই ভয় পাওয়ার কিছু নেই। এখানে তো আর আমি কোনো বিজ্ঞাপন দেখাই ক্লাস নিচ্ছি না, আমি তো আগে ক্লাস নিচ্ছি, এবং এই যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, আমি একটা দুইটা ডেমো ক্লাস নেইনি, এটাও কিন্তু আমি একটা কোর্সের মতো করেই ধারাবাহিকভাবে নিচ্ছি, যেটা আপনারা দেখছেন এখানে। তো সেটা আপনি বুঝে দেখেন। সেই ক্লাস নেওয়ার পর আমার বোঝানো, আমার টেকনিক, আমার স্ট্র্যাটেজি ক্লাস দেখে যদি ভালো লাগে, আপনার যদি ইচ্ছা হয় আপনি ভর্তি হবেন, না হলে হবেন না, ফ্রি ক্লাস করে চলে যাবেন। এটা আপনার ব্যাপার। এতটুকু আমি বলতে পারি। আমার কাছে যারা থাকে, আপনি যদি লাস্ট পর্যন্ত থাকেন, আপনি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে এই জায়গাটা থেকে বের হতে পারবেন। আমি ইংলিশ টু ইংলিশ কনভারসেশন দেখাবো নেক্সট ক্লাসে। আমি আবার না হয় বাংলাটা দেখাবো। বাংলাটাই মেইনলি দরকার, মানে ওইটাই দরকার। আওয়ার মাদার টাং ইজ বাংলা, তো বাংলা থেকে ইনস্ট্যান্টলি কোনো কিছু ইংলিশে কিভাবে ট্রান্সলেট করতে পারি, এইটা জানা বা এটা শেখা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। তো তারপরেও দেখেন, আমি এটা একটু দেখাই। সেটা হচ্ছে দেখেন, মোবাইল ফোন ইজ অন অফ দ্য ওন্ডার্স অফ মডার্ন সায়েন্স। এই যে একটা বাক্য, আমরা অনেকেই প্যাসেজ রিড আউট করি, রিডিং পড়ি, বাট রিডিং পড়ার পর একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থ, অ্যাকচুয়াল মিনিং আমরা ধরতে পারি না, বের করতে পারি না। তো এটা কোন টেন্সে লেখা আছে এটাই আমরা বুঝি না। এই যে ইজ আছে, অ্যাম ইজ আর দেখলে আমরা অনেকেই মনে করি মনে হয় কন্টিনিউয়াস টেন্স, বাট না। দেখেন এই বাক্যের সাবজেক্ট মোবাইল ফোন, প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব থাকে। তো এই ইজ ছাড়া এখানে আর কোনো ভার্ব নেই। ইজের পরে যদি আরেকটা ভার্ব থাকতো, তার সাথে আইএনজি থাকতো, তখন সেটা কন্টিনিউয়াস হতো। বাট এই ইজটা এখানে মেইন ভার্ব, এটা বি ভার্বের একটা সেন্টেন্স, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাংলা অর্থটা কি? যে মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়। Mobile phone is one of the wonders of modern science. It has added a new dimension to our way of life and to the communication system. আমরা অনেকে রিডিং পড়তে পারি, বাট একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল মিনিং, অ্যাকচুয়াল সেন্স বা থট আমরা বুঝতে পারি না। ইট সাবজেক্ট হ্যাজ অ্যাডেড, হ্যাজ প্লাস ভি থ্রি, অর্থাৎ এটা যুক্ত করেছে। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। এটা যুক্ত করেছে আর নিউ ডাইমেনশন, একটা নতুন মাত্রা, ডাইমেনশন মানে লেভেল বা মাত্রা, টু আওয়ার টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ আমাদের জীবনের দিকে এবং আমাদের যোগাযোগ ব্যবস্থায়। বাট ইট ক্যান বি মিসইউজড বাই সামওয়ান, ক্যান বি প্লাস বি থ্রি, ক্যান বি মিসইউজড, অর্থাৎ এটার অপব্যবহার হতে পারে। বি, এটা হচ্ছে মডেলের প্যাসিভের স্ট্রাকচার। Now write a dialogue between you and your friend Rahel or Rahela about merits and demerits of using mobile phone. তো এখানে দেখেন দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। আনিস বলছে যে হাই রাহেল, হাউ আর ইউ, বলছে আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, বলছে আই এম ফাইন টু। আমরা যদি এইখান থেকে একটু দেখি, দেখেন, ইউ নো, তুমি জানো, আই হ্যাভ বট আ নিউ মোবাইল ফোন ইয়েস্টারডে। তাহলে হ্যাভ প্লাস বট, বাই এর পাস্ট পার্টিসিপল বট, তাহলে হ্যাভ প্লাস বট প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের ডেফিনেশন কি? কোন একটা কাজ এইমাত্র হয়েছে, হয়েছে, গিয়েছে, থেকেছে, দিয়েছে, নিয়েছে, এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। বলছে ইউ নো, তুমি জানো, আই হ্যাভ বট আ নিউ মোবাইল ফোন ইয়েস্টারডে, আমি গতকাল একটা নতুন মোবাইল কিনেছি, ইয়ার ইট ইজ, এই যে সেটা। বলছে নাইস, ভেরি নাইস, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন, মোবাইল ফোন সম্পর্কে তুমি কি ভাবো, তুমি কি মনে করো। তো এই যে ডু ইউ থিঙ্ক, এই ডুটা কোথায় হয়? এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ব্যবহার এই জায়গাটাতে আছে। বলছে তুমি কি ভাবো বা কি মনে করো মোবাইল ফোন সম্পর্কে। ঠিক আছে? বলছে নাও ডেজ মোবাইল ফোন ইজ আ ভেরি এসেনশিয়াল ডিভাইস, বর্তমানে মোবাইল ফোন খুবই প্রয়োজনীয় একটা ডিভাইস বা মাধ্যম। ঠিক আছে? ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন টু আওয়ার
ওয়ে অফ লাইফ অ্যান্ড থ্রু দ্য কমিউনিকেশন সিস্টেম। এটা যুক্ত করেছে, তার মানে এটাও বি ভার্বের সেন্টেন্স। এবার বলছে যে এটা যুক্ত করেছে একটা নতুন মাত্রা আমাদের জীবনে এবং যোগাযোগ ব্যবস্থায়। উই ক্যান কমিউনিকেট, দেখেন ক্যান প্লাস বি অন, সাবজেক্টের পরেই ভার্ব থাকে, তাহলে এটা হচ্ছে মডাল ভার্বের সেন্টেন্স। এইটা যদি আমরা ভালোভাবে অনুধাবন করতে পারি, রিয়েলাইজ করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল মিনিং বের করতে পারবো। বলছি উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড, আমরা সারা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারি, কমিউনিকেট করতে পারি ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম থ্রু ইট, খুব কম সময়ের ভিতরে। থ্রু ইট মানে এটার মাধ্যমে, থ্রু মানে কি মাধ্যমে, প্রেপোজিশন একটা, এর পরিবর্তে আপনি বলতে পারেন ওভার ইট। দেখেন এইভাবে প্র্যাকটিক্যালি বিষয়গুলোকে অ্যানালাইসিস করলে অনেক কিছু জানা যায়, বাইরের অনেক কিছু চলে আসে অটোমেটিক্যালি। ইউজিং আ মোবাইল ফোন, অর্থাৎ একটা মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে, জাস্ট এটা একটা ফ্রেজের অংশ, মেইন সেন্টেন্সটা কিন্তু এখান থেকে শুরু। উই ক্যান টেক ফটোগ্রাফ, ভিডিও অ্যান্ড এনজয় মিউজিক। ক্যান টেক আমরা নিতে পারি, হ্যাঁ। বলছে রাইট ইউ আর এনিথিং এলস, আর কিছু। বলছে মোর ওভার, অধিকন্তু, দেখেন একটা লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড, দেখেন মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট, অর্থাৎ মেসেজিং এবং ইন্টারনেট সিস্টেম সংযুক্ত করা হয়েছে এটাতে। এই যে হ্যাভ বিন প্লাস ভি3, এইটা কিসের স্ট্রাকচার বলেন তো? এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার, হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি3। তাহলে দেখছেন আমাদের এই কনভারসেশনেও কিন্তু প্যাসিভের প্রয়োজন হয়, হ্যাঁ। সাবজেক্টটা কি মেসেজিং আর ইন্টারনেট সিস্টেম, অর্থাৎ এটা নিষ্ক্রিয়, এটা ইনঅ্যাক্টিভ। কি বলছে যে এই জিনিসটাকে যুক্ত করা হয়েছে, এটাকে সংযুক্ত করা হয়েছে কোথায়? ইন ইট, এটাতে মানে ওই মোবাইলে। তো এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। তাহলে এটা যদি আমরা না বুঝি, এই বাক্যের অ্যাকচুয়াল মিনিং, অ্যাকচুয়াল অর্থ আমরা করতে পারবো না। ইয়েস ইউ আর রাইট, বাট দেয়ার আর অলসো সাম ডিমেরিটস অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের কিছু ডিমেরিটসও আছে। বলছে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, এ বিষয়ে তুমি কি বলছো? এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ইউ টকিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এ বিষয়ে তুমি কি বলছো? বলছে নাও ডেইস সাম পিপল কমিট ক্রাইম ইউজিং মোবাইল ফোন, বর্তমান সময়ে কিছু মানুষ মোবাইল ফোনের মাধ্যমে ক্রাইম করে, অর্থাৎ সন্ত্রাসী কার্যক্রম চালায়। ইট হ্যাজ বিকাম, এটা হয়েছে, দেখেন বিকাম এর পাস্ট ফর্ম বিকেইম, পাস্ট পার্টিসিপল আবার বিকাম, তো হ্যাজ বিকাম এটা প্রেজেন্ট পারফেক্ট, মানে হয়েছে এরকম বোঝাচ্ছে, তাই না? ইট হ্যাজ বিকাম অ্যান ইজি ওয়ে অফ টিজিং গার্ল, এটা একটা সহজ উপায় হয়েছে মেয়েদেরকে উত্ত্যক্ত করার বা বিরক্ত করার। বলছে নট দিজ আর অনলি, শুধু এগুলোই নয়, মাস ইউজ অফ মোবাইল ফোন ইজ হার্মফুল ফর হেলথ, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক্সপার্ট সেই দ্যাট, বিশেষজ্ঞরা বলে যে, সাবজেক্টের পরে জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট দিস ইজ হার্মফুল ফর আওয়ার হিয়ারিং অ্যান্ড ব্রেইন, এটা আমাদের ব্রেইন এবং শোনার জন্য, কানের জন্যও ক্ষতিকর। বলছে রিয়েলি, সত্যি? আই ডিডেন্ট নো ইট বিফোর, আমি এটা আগে জানতাম না। বলেন তো, আমি যদি এরকম একটা কথা বলি যে আমি এটা আগে জানতাম, তাহলে আমার ইংলিশটা কি হতো? কে বলতে পারবেন? বলছে আই ডিডেন্ট নো ইট বিফোর, আমি এটা জানতাম না। এখন আমি যদি বলি আমি এটা জানতাম, তাহলে কি হতো? এটার অ্যাফার্মেটিভ কি পাস্ট ইনডিফিনিট টেন্সে? বলতে পারবেন কেউ? এনিওয়ান ক্যান সে দ্যাট? I knew হ্যাঁ, about it. I knew it. আই নিউ ইট, I knew about it. আই নিউ, অর্থাৎ নো এর পাস্ট ফর্ম নিউ, এর পাস্ট পার্টিসিপল নোন। এই ভার্বের ফর্ম জানতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পর মেইন ভার্বের ভি টু পাস্ট ফর্ম বসে, বাট নেগেটিভ বা ইন্টারোগেটিভে ডিড ব্যবহার করতে হয়, ডু এর পাস্ট ফর্ম ডিড। যখন ডিড ব্যবহার করি মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে, হ্যাঁ। সো বলছে এরপর দেখেন, ইভেন সাম স্টুডেন্টস ক্যান নট কনসেন্ট্রেট ইন স্টাডি, এমনকি কিছু ছাত্রছাত্রী পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, বিকজ দে রিমেইন বিজি ওভার মোবাইল ফোন দ্য হোল নাইট, কারণ তারা মোবাইল ফোনে সারা রাত ধরে ব্যস্ত থাকে। বলছে দিস পয়েন্ট ইজ অলসো কারেক্ট, বিকজ দ্য মোবাইল অপারেটরস প্রোভাইডস ভেরিয়াস ফ্যাসিলিটিস অ্যাট নাইট, মোবাইল অপারেটরস রাতে বিভিন্ন ফ্যাসিলিটিস প্রোভাইড করে থাকে। বলছে ইট ইজ নট দ্য ফল্ট অফ মোবাইল ফোন, ইট ইজ আওয়ার ফল্ট, এটা মোবাইল ফোনের দোষ না, এটা আমাদের দোষ। বলছে অফকোর্স উই শুড মেক দ্য প্রপার ইউজ অফ ইট, মডালের সেন্টেন্স শুড প্লাস বিয়ন্ড, আমাদের এটা সঠিক ব্যবহার করা উচিত। বলছে নাও আই হ্যাভ টু গো টু মাই প্রাইভেট টিউটার, সি ইউ লেটার বাই, এখন আমার যেতে হবে আমার প্রাইভেট টিউটারের কাছে। হ্যাভ টু গো মানে কি? যেতে হবে। এই যে সাবজেক্টের পরে যে ভার্ব, এই ভার্বটা থেকে আইডেন্টিফাই করতে হবে অ্যাকচুয়াল টাইমিংটা, অ্যাকচুয়াল বাংলাটা বলতে হবে। তাহলে এটা তো জাস্ট ফার্স্ট একটা কনভারসেশন ছিল, এখানে 39টা কনভারসেশন আছে, এই যে ফাইলটা 40টা কনভারসেশন, অর্থাৎ অনেক অ্যাডভান্স লেভেলের কনভারসেশনও আছে, বাট আমি প্রথমটা আপনাদের দেখালাম। শুধুমাত্র এইটা বোঝানোর চেষ্টা করছি যে যখন একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষ কনভারসেশন করে, কমিউনিকেশন করে,
তার কথার ভিতরে ঠিক কোন ধরনের সেন্টেন্স, কোন ধরনের টেন্স, কোন ধরনের টাইমিং গুলো বেশি হয়ে থাকে। যেমন দেখেন, এখানে সেমি মডাল ভার্ব আমরা পেলাম, মডাল ভার্ব আমরা পেলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা পেলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স গুলো আমরা পেলাম, আবার প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভেরও একটা স্ট্রাকচার আমরা পেলাম এই জায়গাটাতে। তো এই যে বিষয়গুলো, মানে বেশি ব্যবহৃত হয় ঠিক কোন ধরনের স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আর পাস্ট ইনডিফিনিট, এগুলোর আবার প্যাসিভ যেটা, এবং মডাল সেমি মডাল ভার্ব। আমার যে 12টা টেন্সের স্ট্রাকচার আহামরি, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এতগুলো এত সব যে জানা লাগে এরকম না কিন্তু। অল্প কিছু স্ট্রাকচার যদি ভালোভাবে বোঝা যায়, ভালোভাবে ব্রেনে গেঁথে নেওয়া যায়, যে কোনো কনভারসেশন, যে কোনো কমিউনিকেশন, স্পিকিং চালিয়ে যাওয়া যায় ইংলিশে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কঠিন না, আমি আবারও বলছি, আপনি যতই দুর্বল হন, যতই ইলিটারেট হন, যদি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে পারেন, কারেক্ট স্ট্র্যাটেজি বা টেকনিক মেনটেন করে, আপনি অবশ্যই অবশ্যই ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন ইনশাল্লাহ। আপনি আমার কাছে আসেন, আমি সেটা করাবো আপনাকে। তো যাই হোক, আমি আজকে আর কথা বাড়াবো না, আমার এখন আরেকটা ক্লাস নিতে হবে। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আগামীকালও স্পিকিং এর উপর আমি ক্লাস নিব, যেহেতু আজকের ক্লাসটা রাইটিং রিলেটেড নিলাম। আগামী পরশুদিন প্রেপোজিশনের উপর ক্লাস নিব। তারপর বৃহস্পতিবার থেকে, আজকে তো সোমবার মনে হয়, বৃহস্পতিবার থেকে আমি পেইড কোর্সের ক্লাস শুরু করব। যারা ভর্তি হতে চান তারা জানাবেন। আবারও বলছি, 3 মাসের কোর্স, 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। সপ্তাহে 4 দিন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, রাত 9টা থেকে 10টা, 1 ঘন্টা ক্লাস টাইম থাকবে। আগামী বৃহস্পতিবার থেকে আপনারা এটা শুরু করতে পারবেন। এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন, সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে নক দিন। এবং যারা পেইড কোর্সে আসবেন, আমি এটাও বলছিলাম, আমার লেখা এই বইটাও আমি আপনাদেরকে প্রোভাইড করব, এটা আপনার কাছে রাখবেন এবং রেগুলার ক্লাসগুলো করতে থাকবেন। আহ এছাড়া আপনাদের একটা আইডি কার্ডও থাকবে, আপনাদের একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, সেটাও আমি প্রোভাইড করব। একদম প্রফেশনাল ওয়েতে, অফলাইনের একটা কোর্সের থেকেও বেটার ওয়েতে আপনারা শিখতে পারবেন। এবং আমি এটাও বলছি, আমি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের ওয়ান টু ওয়ান প্রেজেন্টেশন বলেন বা স্পিকিং টেস্ট যেটাই আপনারা বলেন, এটাও কিন্তু আমি নিয়ে থাকি আমার স্টুডেন্টদের কাছ থেকে। তো যেটা আপনারাও এই জায়গাটা থেকে দিতে পারবেন, এই ধরনের স্পিকিং টেস্ট গুলো। সো ওভারঅল I think right now. প্রফেশনাল ওয়েতে অনেক So ভালোভাবে এটা ডেভেলপ করতে describe পারবেন your এই favorite ল্যাঙ্গুয়েজটাকে। এইগুলো আপনারাও restaurant দিতে পারবেন, হ্যাঁ। that এগুলো আমার ইউটিউব like চ্যানেলে আছে অনেক, আপনারা এগুলো খুঁজলে দেখতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন, আর কি বলবো, অনেক সময় ক্লাস নিলাম। আগামীকাল সেম টাইমে জয়েন করেন, হ্যাঁ। আল্লাহ হাফেজ, গুড নাইট টু অল অফ ইউ।